এটা আপনি করতে পারেন না। এত বড় অন্যায় আপনি করতে পারেন না। আমি করিনি, তোমার বাবা করেছেন, আমাকে দোষ দিও না। আব্বা কেন করলেন? উনি কেন করলেন আমি কি করে বলবো? কলকাঠি তো আপনিই নাড়ছেন। বেয়াদবের মতো কথা বলবে না। এত সাহস কি করে হলো তোমার? আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। অশ্রু ওর বাবার কাছে গেল। কোন আক্কেলে যে তার নাম অশ্রু রাখা হয়েছিল, জীবনটা অদৃশ্য নয়ন জলেই কেটে গেল। আব্বা, এমন কাজ কি করে করলেন আপনি? ভুল কিছু তো করিনি। ঠিক করেছেন? আপনি নিশ্চিত? কেন নয়, বাড়ি জোহরার নামে করে দিয়েছি, এটাই তো স্বাভাবিক। অশ্রুর মুখে সহসা কথা জোগালো না। উনি কি আমাকে এক কোনো অংশ দিবেন না? তিনি তার 3 ছেলে মেয়েকে দিবেন। আব্বা, আপনি আপনার সম্পত্তি হতে আমাকে বঞ্চিত করলেন। আপনার প্রথম সন্তানকে। আমার কথা, আমার মরা মায়ের কথা একবারও আপনার মনে এলো না? তোমাকে তো বাবা খিলগায়ে জমি কিনে দিয়েছি, তুমি এখানেও নেবে এখানেও নেবে, তা কি করে হয়? আব্বা, খিলগার নিচু জায়গায় 3 কাঠা জমি আর নিউ ইস্কাটনে ঝকঝকে 4 তলা বাড়ি এক হলো? তুমি তো সহায় সম্পত্তি খুব ভালো চিনেছো দেখছি। আপনি আমাকে বোঝার চেষ্টা করুন। সম্পত্তির উপর আমার এতটুকু লোভ নেই, কিন্তু আমার প্রতি চরম অন্যায় করা হচ্ছে আব্বা। আজ যদি আমার মা বেঁচে থাকতেন আর আপনাদের 4 জন সন্তান থাকতো, পারতেন আব্বা এমন অসম বন্টন করতে? এখন আপনার স্ত্রী তার 3 ছেলে মেয়েকে 3টা ফ্লোর দিয়ে দিবেন, আমাকে দিবেন না? এটা তো চোখ বন্ধ করে বলা যায়। খিলগায়ে ওনার পরামর্শে আগেভাগে আমাকে জমি লিখে দেওয়া একটা কৌশল, আমাকে এই বাড়ি থেকে বঞ্চিত করার। আপনার 3 সন্তানকে ইস্কাটনের বাড়ি দেওয়ার ব্যবস্থা করলেন আব্বা, নিজের মা মরা বড় ছেলেকে বাদ দিয়ে। তোমাকে আমি ভালো স্কুল কলেজে বুয়েটে পড়াইনি? হ্যাঁ, কেন পড়াবেন না আব্বা? এটা আমার অধিকার। আপনি তো অসচ্ছল নন আব্বা। আপনার বাকি ছেলে মেয়েদেরও তো সবচেয়ে ভালো জায়গায় পড়িয়েছেন, টিউশন দিয়েছেন। শুধু আমার জন্যই যে আপনার কারিকারি অর্থ ব্যয় হয়েছে তা তো নয়। সামাদ সাহেব যুক্তি খুঁজে পান না। জোহরা বেগমের নিরলস অবিরাম অনুরোধ, অনুযোগ, অভিমানের ফলাফল হলো সম্পত্তি বন্টনের এই ব্যবস্থাপত্র। প্রথম স্ত্রীর গর্ভজাত একমাত্র সন্তানকে যে খুবই অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে এটা তিনি ভালোই জানেন, কিন্তু কিছু করার নেই। জোহরা তাকে বশ করে ফেলেছে, রাগ দিয়ে, জেদ দিয়ে, সর্বোপরি শরীর দিয়ে। এই আকর্ষণ থেকে মুক্তি পাওয়া সহজ নয়। জোহরা পাক্কা খেলোয়াড়। বিয়ের পর পর অশ্রুর জন্য সৎ মায়ের আদরের ঘনঘটা দেখে আত্মীয় স্বজন, পড়শি, স্বয়ং সামাদ সাহেবও অভিভূত, সেই সাথে ছোট অশ্রুও। সামাদ সাহেবের যখন রিটায়ার করলেন তখন থেকে জোহরার বেগমের নখ দাঁত খুব সতর্পণে একটু একটু করে বের হতে লাগলো। একসময় বাড়িটা নিজের নামে লিখিয়ে নিলেন। আমার সম্পত্তি নিয়ে মাথা ঘামিও না, ইঞ্জিনিয়ার বানিয়েছি, এই যথেষ্ট। খাইয়েছি, পড়িয়েছি, খিলগাঁওতে তোমার নামে জমি কিনেছি, আর কি চাও? এবার নিজের ব্যবস্থা নিজে করো। জোহরার সাথে তোমার বউয়ের বনি বড় হচ্ছে না, তোমার সংসারও বড় হচ্ছে, তুমি আলাদা বাসা নাও। অশ্রু তার বউ আর ছেলে নিয়ে আলাদা হয়ে গেল। রাতে জোহরাকে তার বোন ফোন করে বলল, ওই ছেলে যদি মামলা করে? বোনটি জোহরার একান্ত উপদেষ্টা। জোহরা বাঁকা হেসে বললেন, ওই অপদার্থ এসবের মধ্যে যাবে না। আমার স্বামী আমার নামে বাড়ি লিখেছে, আমি আমার খুশি মতো যাকে খুশি তাকে দেব। এটাই তো তুই আর দুলাভাই থাকবি, একটা 2 মেয়ের নামে লিখে দিবি, 2টা পাবে সুমন। 3 ছেলে মেয়েকে সমান সমান দেব। আনিলার বরটাকে সুবিধার মনে হচ্ছে না, ওর জন্য মালিবাগে একটা জমি কিনেছি, তোকে বলা হয়নি। তোর দুলাভাইকে আপাতত কয়েকটা টিন সেটের বাড়ি তুলে দিতে বলেছি, ভাড়াটা আনিলার অ্যাকাউন্টেই যাবে। আমি বেঁচে থাকতে আমার কোনো ছেলে মেয়ের এতটুকু কষ্ট হতে দেব না। আনিলাকে বাড়তি জমি কিনে দিলে বাকি দুটো রাগ করবে না? ওদেরকেও পরে সময় মতো কিনে দেব, জমি কিনে ফেলে রাখলেও তো জ্বালা। দুলাভাই কামিয়েছে কত রে আপা? 2 বোন হা হা করে হাসতে থাকেন, একজন আত্মতৃপ্তিতে, অপরজন ঈর্ষায়। জোহরা বেগম রামপুরার দিকে 5 কাঠা জমি বায়না দিয়ে রেখেছেন নিজের নামে। অশ্রুর মায়ের অনেক গয়না তার কাছে রাখা ছিল ভবিষ্যতে অশ্রুর বউকে দেওয়ার জন্য, সেগুলো বিক্রি করে।
ভাগ্য গয়নাগুলোর কথা যারা জানতো তারা কেউ আজ বেঁচে নেই জোহরার বংশগত স্বামী ছাড়া। দিন চলে যায়, অশ্রুর বুকের ক্ষত কিছুতেই শুকায় না। বিমাতার সাথে শৈশবের অনেক মিশ্রী স্মৃতি রয়েছে। তারপরে যত দিন গেছে জোহরা বেগম ততই আত্মপ্রকাশ করেছেন। জোহরার কোলে প্রথম এলো অনিলা। ছোট বোনটাকে দারুণ ভালোবাসতো অশ্রু। আদর করতে গেলে মা সরিয়ে দিতেন, বাবু এখন ঘুমাবে, বাবু খাওয়াবে, বাবুকে জ্বালাতন করো না ইত্যাদি। দাদি বেঁচে ছিলেন তখন। দাদির সামনে মায়ের উল্টো সুর, বাবু সোনা বোন ঘুমোচ্ছে, আমার কোলে এসে বসো, আরও অনেক মিষ্টি কথা। বোন বড় হয়ে অশ্রু বাবুকে দাদাভাই বলে ডাকবে। আমি মরে গেলে আমার অশ্রু বাবা তার ভাই বোনদের দেখে শুনে রাখবে। কত কি! দাদি ফুপুরা নিশ্চিন্ত না হলেও কিছু করার ছিল না। সামাদ সাহেব সংসারের কর্তা, তার উপরে বদরাগী। অশ্রুর নানা নানি বিয়েতে মেয়েকে অনেক গয়না দিয়েছিল। নানার বাড়ি ও দাদার বাড়ির মধ্যে দারুণ সম্পর্ক ছিল। কেমন করে যেন সেই সম্পর্ক ভাঙতে থাকলো। এই পরিণত বয়সে অশ্রু বুঝতে পারে সম্পর্ক ভাঙার পিছনে সামাদ সাহেব আর জোহরা বেগমের কূটকৌশল ছিল। অশ্রুর নানা মেয়ের মৃত্যুর 6 মাসের মাথায় চলে গেলেন। নানি অশ্রুকে নিয়ে নিজের কাছে রাখতে চেয়েছিলেন, বাবা দেননি। ধরা গলায় বলেছিলেন, সায়েদার স্মৃতি আমার কাছ থেকে কেড়ে নিতে চান মা? আমি কি নিয়ে বাঁচব? নানি অভিভূত হতেন। নানি মারা যাওয়ার পরেই বাঁধন একদম আলগা হয়ে পড়ল। সামাদ সাহেব অশ্রুকে শুনিয়ে বলতেন, ভাগ্নের ভার নিতে হবে, তাই সব সটকে পড়েছে। মানুষ পারেও বটে। আরে আমি আমার ছেলেকে দিব পরের কাছে মানুষ করতে? আমি কি মরে গেছি? এমন কংস মামা খালাদের দরকার নেই। জোহরা বেগম তাহলে তাল দিতেন। ওনাদের দেখে তো এমন মনে হয়নি। এত ভালো মানুষ ওরা, আর আজ আমার অশ্রুকে নিয়ে এমন কথা বলেন। আমার অশ্রুকে যেন ওনাদের ঘাড়ে না চাপায়। কেন অশ্রুর বাবা মা নেই? অমন মামাদের বাড়ি যাওয়ার দরকার নেই। কার মনে কি আছে কে জানে। অশ্রুরও খুব রাগ হয়েছিল 3 মামা আর 1 খালার উপরে। সে ওনাদের কাছে জল জ্যান্ত উপদ্রব। মামা খালারা নাকি ভীষণ ঝগড়া করেছে নিজেদের মধ্যে। কেউ অশ্রুকে রাখতে চায় না। মেজ মামাকে এটাও বলেছে, বুবু মরার সময় ছেলেটাকে নিয়ে মরলেই পারত। এটা শুনে দাদি ফুপুরা খুব ক্ষেপে গেছে। কসম খেয়ে বলেছে অশ্রুর মামা খালাকে এই বাড়িতে কখনো ঢুকতে দেওয়া হবে না, আর অশ্রুকে পাঠানো তো প্রশ্নই ওঠে না। সত্যি বলতে কি এমন কথা তো ওঠেনি কখনো। বাপ থাকতে, দাদি থাকতে, এমন লক্ষ্মীমন্ত সৎমা থাকতে ছেলে যাবেই বা কেন মামার বাড়ি বাস করতে? নানার পরিবারের সাথে আর কোনো সম্পর্ক ছিল না। অশ্রু যখন অনেক বুঝতার বাবা আর সৎমায়ের কুটিলতা সম্পর্কে কিছুটা হলেও ওয়াকিবহাল, তখন ফুপুর কাছ থেকে গোপনে মামাদের ঠিকানা যোগাযোগ করে সবার সাথে দেখা করেছে। কেউ এখন আর গ্রামবাসী নয়, ঢাকার 4 জায়গায় 4 জনের বসবাস। একসাথে না থাকলেও তাদের সম্পর্ক অটুট। বড় মামা অশ্রুকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলেন। এখন অবশ্য কান্না বা মিষ্টি কথার অশ্রু বিগলিত হয়ে যায় না। সময় তাকে অনেক বাস্তবাদী সন্দেহপ্রবণ বানিয়েছেন। মামা মামি খালাদের অভিমন্য বক্তব্য, তারা অশ্রুকে নিজেদের কাছে রাখতে চেয়েছিলেন। সামাদ বা জোহরার উপর ঠিক ভরসা রাখতে পারছিলেন না। কিন্তু অশ্রুর বাবা এমন চাল দেন যে সম্পর্কটা আর থাকলো না। এরপরে ওনারা বারবার গেছেন অশ্রুকে দেখতে, কিন্তু দেখতে দেওয়া হয়নি। সদর দরজা দিয়েই ঢুকতে দেওয়া হয়নি। অশ্রুর দাদি দেননি, সামাদ সাহেব বা জোহরা বেগমও দেননি। দাদিকে বোঝানো হয়েছিল ওরা অশ্রুর ক্ষতি করতে পারে, তাই বৃদ্ধাও শক্ত অবস্থান নিয়েছিলেন। খালা কথায় কথায় জানিয়ে দিলেন অশ্রুর মায়ের প্রচুর গয়না আছে, বাপ মায়ের দেওয়া। অশ্রু যেন তা বুঝে নেয় সময় মতো। মামারা বললেন অশ্রুর নামে 10 বিঘা জমি তার নানা লিখে দিয়েছেন মেয়ে মরার পরে। অশ্রু যেন জমি বুঝে নেয়। অশ্রু কিছুই পায়নি। তিক্ততা যখন চরমে, তখন গয়না আর জমির কথা তুলেছিল অশ্রু। আকাশ থেকে পড়েছিল সামাদ জোহরা। তোমার নানা কোনো জমিদারের বলা ছিল যে কারি কারি গয়নার জমি তোমার নামে রেখে গেছে? হ্যাঁ, কে বলছে এমন অদ্ভুত কথা? অশ্রু ফুপুর কাছে জিজ্ঞাসা করেছিল গোপনে। ফুপু সব সত্যি খুলে বলেছিল, একদম গোড়া থেকে। কাঁদতে কাঁদতে বলেছিল, তোর জন্য কিছু করতে পারি নাই বাপ। তোর বাপের ভয়ে তটস্থ থেকেছিস সারা জীবন, এখনো লেখাপড়া শিখিনি তেমন। তোর ফুপা সারা জীবন কাজকর্ম কিছু করলো না। এতগুলো ছেলে মেয়ে, তোর বাপ যদি আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেয়, ভিক্ষা করা ছাড়া আমার আর উপায় থাকবে না রে। আমি যে তোকে সব বলেছি, খবরদার বাপ, ভুলেও কাউকে এই কথা বলিস না। আর এই অকর্মা মেরুদণ্ডহীন
ফুপুকে পারলে ক্ষমা করে দিস। মামাদের কাছে তাকে থাকতে না দেওয়ার উত্তর পেয়ে যায় অশ্রু। নানা বাড়িতে সে মানুষ হলে মায়ের গয়না আর জমি হাতানো এমন পানির মতো সহজ হতো না। শিশুরা নাকি খুব সহজে খাঁটি ভালোবাসার ভেজাল ভালোবাসা বোঝে। অশ্রুর বুঝতে বেশ সময় লেগেছিল। ছোটবেলায় ওরা যখন মফস্বল থেকে ঢাকায় থাকতে এলো, তখন থেকে অশ্রু মনের বয়স আস্তে আস্তে বাড়তে লাগলো। সকালে নাস্তা একসাথে করতে বসতো 4 জন। প্রথমে কয়েক বছর সামাদ সাহেব ছেলের পেটের দিকে সজাগ দৃষ্টি রাখতেন। ছেলের সম্পদ নিজের করে নিলেও ভালোবাসা তো ঠিকই ছিল। ভাবতেন জমি জমা নিয়ে তো কবরে যাবেন না, সবই তো সন্তানদের মধ্যে ভাগ করে দিবেন। জোহরাকেও তিনি চিনে ফেলেছেন খাঁটি জহুরির মতন। বাধ্য হয়ে অফিসকামী স্বামীর ভয়ে অশ্রুর পাতে ডিম, সবজি সবই দিতেন জোহরা, 1 গ্লাস দুধও। বুকটা হিংসায় ফেটে যেত, কিন্তু মুখে ছকছকে হাসি নিয়ে ছেলের পিঠে হাত বুলিয়ে বলতেন, বেশি করে খাও আব্বু, লম্বা হতে হবে না, গায়ে একটু গোস্ত লাগাতে হবে না, অনেক বড় ডাক্তার হতে হবে না। অষ্টু বাবা ছাড়া আমার অসুখ সারাবে কে? সামাদ সাহেব অফিসে চলে যাওয়ার পরেই অন্য রূপ। আনিলের কাছে যাবে না, সারাক্ষণ ম্যামে করবে না। মাছ আমি বেছে দিতে পারবো না, বাঁচতে পারলে খাও, নাইলে খামোখা নিয়ে নষ্ট করো না। দুধ তুমি একাই খেয়ে ফেললে, অন্যরা খাবে কি? সকালে দুধ খাবে, সন্ধ্যায় মুড়ি। অসুর আব্বা বাসায় আসার পর হতে সম্পূর্ণ ভিন্ন ছবি। দুধ খেয়েছে কিনা জিজ্ঞাসা করলে অসুর আব্বাকে জোহরা বেগম নানা কথা বোঝাতেন। ছেলে দুধ খেতে চায় না, দুধের সমস্যা হয় মনে হয়, পেট ব্যথা করে, পাতলা পায়খানা হয়। তোমার বয়স সকালে খায়, তারপরে বাথরুমে দৌড়ায়। আমি কোনোদিন সুজি, কোনোদিন হালুয়া বানিয়ে দিই, তাই খায় সন্ধ্যায়। খাওয়া নিয়ে কথা, লজ্জায় অশ্রু খাওয়া নিয়ে একটাও কথা বলতো না। আব্বাকে বলতে পারতো না আমা মিথ্যা বলছে। সবচেয়ে কষ্ট হতো জোহরা যখন অনিলাকে সারাদিন ধরে আমার পুতুল সোনা, আমার জান, আমার কলিজা বলে আদর করতেন, আর অশ্রু গেলে ভ্রু কুচকে তাকাতেন। তারপরে আরিশা হলো, সুমন হলো, অশ্রুর দুর্গতি বাড়তে লাগলো। আব্বার আদর আর মনোযোগও আগের মতো রইল না। আব্বা অফিস থেকে এসে সুমন আর আরিশাকে 2 কোলে নিতেন, চুমু দিতেন, তারপর অনিলাকে কোলে নিতেন। সবার শেষে অশ্রুকে জিজ্ঞাসা করতেন, লেখাপড়া কেমন হচ্ছে? আদরের অভাব দিন দিন প্রকট হয়ে উঠতে লাগলো। আব্বার নিষ্ক্রিয়তা, আমার থমথমে মুখ, দাদির মৃত্যু, ফুপুর বিয়ে, নানা বাড়ি থেকে বিচ্ছিন্নতা, অশ্রু বড় অসহায় পড়ল। যন্ত্রণা শতাংশে বেড়ে যেত জোহরা বেগম বাপের বাড়ির লোকজন এলে। অনিলাদের 3 ভাই বোনকে নিয়ে আদিক্ষেতা আর অশ্রুর সাথে সারাক্ষণ কঠিন ব্যবহার ওর ছোট্ট বুকটাকে ঝাঁঝরা করে ফেলত। অনিলার বর আসিফ ভালোই ছিল, ইদানিং বেশ গন্ডগোল করছে। বেশি ঝামেলা করছে আসিফের বাপ মা ভাই বোন। অনিলার ননদ দোলার বিয়ের কথাবার্তা হচ্ছে। চট করে আসিফের মা বলে বসলেন, দোলার চিন্তা কি, বড়লোক ভাবি আছে না, ননদকে তো ঝুড়ি ভরে উপহার দেওয়ার কথা। অনিলা অবাক হয়ে তাকালো। বাম্মা দাদাভাই বিস্তর সুযোগ সুবিধা দিলেও মেয়েটা পড়ালেখা, ছবি আঁকা কোনোটাতেই তেমন সুবিধা করতে পারেনি। যাকে বলে অ্যাভারেজ। চেহারাও সাধারণ, তবে মনটা বড় সুন্দর। আসিফের খালতো ভাই আরিফ দাদা ভাইয়ের বন্ধু। দাদা ভাই আর আরিফ ভাইয়ের উদ্যোগে বিয়েটা হয়। অনিলা চাকরি ব্যবসা কিছুই করে না। ও দোলাকে রাশি রাশি উপহার দেবে কি করে? হ্যাঁ, নিজের গয়না কিছু দেবে, তা সে আগে ঠিক করে রেখেছিল। আর আসিফ বড় ভাই প্রাইভেট কোম্পানির ইঞ্জিনিয়ার, সে তো বোনকে দিবেই। শাশুড়ি মা কি বলতে চাচ্ছেন? দোলারে, তোর ভাবির বিয়েতে তোকে মার্সিডিজ কিনে দেবে। ঘরের সবাই হেসে উঠল। অনিলা সহ্য করতে পারল না। মা ঠাট্টা করছেন কেন? আমাকে কিছু বলতে চান সরাসরি বলেন, সরাসরি না বললে আমি কিছুই বুঝি না। তাই মা, তুমি এত সরল, তোমার মায়ের থেকেও সরল। বাবা মা ভাই বোনকে নিয়ে কটু কথা বললে বুকে যে কত লাগে, তা যদি মানুষ বুঝতো। শাশুড়ির মুখ ভারী খারাপ, বিশ্বাস করতে কষ্ট হয়। উনি আরিফ ভাই আর আপন খালা। আরিফ ভাইয়ের মা খুব মার্জিত। মা, আমাকে যা বলার বলেন, আমার পরিবারকে নিয়ে কিচ্ছু বলবেন না প্লিজ। তোমার দাদাভাইকে নিয়ে খারাপ কথা বললে তোমার খুব পড়তে হবে, আমি শিওর। না, হবে না, দাদাভাই আমার প্রাণ। দাদাভাই তোমার প্রাণ। ঘরে হাসির বন্যা বয়ে গেল। আবার বলো না দাদাভাই তোমার মায়েরও প্রাণ। অনিলা মাথা নিচু করে রইল। সে কথার পিঠে কথা বলতে পারে না ছোটবেলা থেকে। মা বটে আমাদের বৌমার, মহিলা জাতির কলঙ্ক। এত খারাপ মানুষও হয়। আর আসিফের শ্বশুরটা তো একটা ভেড়া, বুড়ো বয়সেও রস চায় না। বউ শরীর মেরে ধরে একটা করে অর্ডার দেয়,
বুড়ো হুড়মুড়িয়ে বইয়ের হুকুম পালন করে। লজ্জা লজ্জা। অনিলা মাটির সাথে মিশে যাচ্ছিল। কথাগুলো নোংরা কিন্তু সত্যি। তবে কথা হলো, ওর বাপ মা যাই করুক, এনারা বলার কে? আমাদের বাসায় যাই হোক আমরা বুঝবো, আপনাদের এত মাথা ব্যথা কেন? চোরের মেয়ের ডাঙর গলার কথা, আমাদের মাথা ব্যথা কেন? ওই মায়ের মেয়ে কি জিনিস হবে সেটাই ভেবে মাথা ব্যথা। কি করে পারে মানুষ সৎ ছেলেকে এভাবে ঠকাতে? আর ওই বুইড়া ভাম একটা ঠ্যাং কবরে, তারপর রসের নাগর নিজের ছেলেকে ঠকালো। মাগির না হয় শতালু ছেলে, আল্লাহ কোনোদিন ওদের মাফ করবে না। অনিলা চেঁচিয়ে ওঠে। চুপ করুন, আর একটা কথাও না। চুপ না করলে কি করবে? খুন করবে? যে গুণধরী মায়ের মেয়ে, খুন করতেই পারো। শ্বশুর গম্ভীর স্বরে বললেন, যে এতিমের সম্পদ আত্মসাৎ করলো সে যেন আগুন ভক্ষণ করলো। আমার কথা না, কোরআন শরীফের কথা। তোমার বাবা মায়ের সাথে সম্পর্ক রাখার এতটুকু ইচ্ছা আমাদের নেই। আমরাও যাব না, ওনারাও আসবেন না। দাদাভাই তার দুঃখের সাত কারণ কাউকে বলেনি, এটা অনিলা ভালোভাবেই জানে। সামাদ সাহেবের চাচাতো ভাই ইঞ্জিনিয়ার, উনি জানিয়েছেন আরিফ ভাইকে, আর আরিফ ভাই তার বাড়ির লোককে। নিজের ঘরে যে অনিলা নিঃশব্দে কাঁদতে থাকলো। বাবা মায়ের কাজকর্ম সে প্রচণ্ড ঘৃণা করে, কিন্তু বাবা মাকে নয়। আর দাদাভাই তার জান, একথা কেউ বিশ্বাস করবে না। দাদাভাই তাকে কোলে নিয়ে ঘুরে বেড়াতো। ট্রাইসাইকেলের পিছনের সিটে তাকে বসিয়ে দাদাভাই সাইকেল চালাতো। নিজের জমানো পয়সা দিয়ে ওকে চকলেট কিনে দিত। অনিলার জ্বর হলে অশ্রু সারাক্ষণ বোনের মাথার কাছে বসে থাকতো। ছোট ছোট হাতে কপালে জলপট্টি দিয়ে দিত। আরও কত স্মৃতি। খুব চঞ্চল ছিল দাদাভাই। ধীরে ধীরে শান্ত চুপচাপ হয়ে গেল। মা দাদাভাইকে খাওয়ার কষ্ট দিত, আরিশের সাথে খেলা করতে বলতো দাদাভাইয়ের পড়াশোনার সময়। সুমনের ন্যাপি কাচতে দিত। দিনের মধ্যে 14 বার দাদি ফুপু এলে একদম ভালো মানুষ। অনিলার নানি তো দাদাভাইকে চত্থাপ্পড়ও লাগাতো, গাল মুচড়ে দিত। সামাদ সাহেব বাড়ি এলে নানান কুটকাচালি করতো। অশ্রু কিন্তু একটু দুষ্ট হয়ে যাচ্ছে বাবা, প্রায় বন্ধুটার চুলের মুঠি ধরে মারে। পাড়ার দুষ্ট ছেলেদের সাথে মেশে, ওর মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করে, একটা কথাও শোনে না। আজ জোহরার ব্যাগ থেকে টাকা সরিয়েছিল। শামা সাহেব ছেলেকে বকতেন, মারতেন। বোকা দাদাভাই টু শব্দও করতো না। অনিলা কয়েকদিন জোর প্রতিবাদ করতে যেও মায়ের হাতে মার খেয়েছে। মেয়ে, তুমি বেশি পেকে গেছো। মিথ্যা বলে ফের মুখে মুখে তর্ক। অনিলার আর কি করার ছিল? সে তার সবটুকু ভালোবাসা ভাইকে উজাড় করে দিতে চাইতো। ভাই মার খেলে পাশে বসে কাঁদতো। নিজের ভালো খাবারের ভাগ ভাইকে দিতে চাইতো। অশ্রু কিছুতেই নিত না। কি করার ছিল ছোট্ট অনিলার? তারা তো ইচ্ছা করে দাদাভাইকে উজাড় করে সব কিছু দিয়ে দিত। ভাবিটা ভারী মিষ্টি মেয়ে। দাদা যখন বাড়িতে ভাবির কথা জানালো, তখন মা একেবারে আটকে উঠেছিল। আমার কত স্বাদ, বড় ছেলের বউ আমি নিজ পছন্দ করব, তুমি এমন হতে পারলে? মেয়েটাকে আমার খুব পছন্দ আম্মা, আপনারা দেখেন একবার। দল বেঁধে সবাই গেল মেয়ে দেখতে। 6 মাস হলো ভালো চাকরি হয়েছে অশ্রুর। চাকরি করা ছেলেকে তো বলা যায় না তুই সারা জীবন বিয়ে করতে পারবি না। অশ্রু ভালো কামাই করে। সামাদ সাহেবের অনেক উপরি ইনকাম, সহায় সম্পদ থাকলেও অশ্রু জোহরা বেগমের হাতে সংসার খরচ টাকা তুলে দেয়। দুধ দিয়া গরুকে তো হাতে রাখতেই হয়। রেণুকে দেখে অনিলা মহা খুশি। কি মিষ্টি, কি মিষ্টি, চোখ দেখলেই বোঝা যায় এই মেয়ে পৃথিবীর কোনো ঘোর প্যাচ জানে না। বাসায় এসে সামাদ সাহেব ফেটে পড়লেন। একটা ঘরের মেয়েকে পছন্দ হলো তোমার? হ্যাঁ, কি দেখে পছন্দ হলো? বাপ ছোট চাকরি করে, মা নাই, এক পাল ভাই বোন, কালো কুলো মেয়ে। কি দেখলে এর মধ্যে? নিজেদের একটা মাথা গোজার ঠাইও নেই। আব্বা, ও আমার সাথে পাশ করেছে। আমার মাথা কিনেছে। ইঞ্জিনিয়ার মেয়ে দেখে আর চোখে পড়েনি। ওর মতো ভালো মেয়ে আমার চোখে পড়েনি। সবচেয়ে বড় কথা, কি সবচেয়ে বড় কথা? ও দেখতে আমার মায়ের মতো। কয়েক মুহূর্ত সব চুপচাপ। তারপর জোহরা বেগমের কান্না। এত ভালোবেসেও আমি ওর মা হতে পারলাম না। পরে এই কথাকে রীতিমতন অস্ত্র বানিয়ে ফেলেছিলেন জোহরা বেগম। কলিজা দিয়ে দিলেও সৎ ছেলে কখনো আপন হয় না গো। আমি পেটের ছেলের চাইতেও বেশি ভালোবেসেছি, কিন্তু ও আমাকে কখনো মা বলে মানতে পারিনি। জোহরা বেগমের অত্যাচার ছিল খুবই গোপনে ও কৌশলে। বাড়ির বাইরে কাকপক্ষীতেও কিছু টের পায়নি। এখন এই কথাগুলো নানা জায়গায় বিলাপ করে বলে তিনি অনেকেই সহানুভূতি আদায় করতে থাকেন। কৌশল ধুরন্ধরে বুদ্ধি। অনিলা সবই বোঝে।
ভাবির উপরে আম্মা কম অত্যাচার করেছে? কত কটু কথা, ফকিরের মেয়ে, পাতিলের তলা, ছেলে ভাগানি, কত কিছু। ভাবি চুপ করে থেকেছে, কিন্তু ভাবি কাউকে কোনো নালিশ করেনি। আনিলা নিশ্চিত দাদা ভাইকেও না। ভাবিটা এমনই। ভাবি মোটা টাকা বেতন পেত, অফিসে যাওয়ার আগে সকালে নাস্তা বানাতো, রাতে ফিরে অন্তত 2টা তরকারি রেঁধে দিত আলিয়া বুয়া থাকা সত্ত্বেও। মাঝে মধ্যেই বাইরের মজা মজার খাবার নিয়ে আসতো, ছুটির দিনে কেক বানাতো, পোলাও কোরমা রাঁধতো, মেহমানদারি করতো। লেট রাইজার অনিলা ভোরে উঠে ভাবিকে নাস্তা বানানোর সাহায্য করতে লাগলো, মায়ের তীব্র রাগ উপেক্ষা করে। এখনো বিয়ে শাদী হয়নি, চুলার পাড়ে সারাদিন পড়ে থাকলে গায়ের রং ওই ওনার মতোই হবে। ভাবি তার বাবা ভাই বোনদের জন্য অনেক করতো প্রকাশ্যেই। ভাবির মাঝে অস্বচ্ছতা বলে কিছু ছিল না। জোহরা বেগম উঠতে বসতে বলতেন, বাপের বাড়ি সব পাচার করে, হ্যাঁ? আর বাপ্পাই যেমন দেওয়া তো দূরের কথা, মেয়ের কাছ থেকে শুধু নেয় আর নেয়, হাঁপাতে গড়। ফকিরও মেয়ে বিয়ে দিতে চেয়ে আয়োজন করে। ভাবিকে এক রাতে ছাদে নিঃশব্দে কাঁদতে দেখে অনিলাও কেঁদে ফেলল। নিজেকে বড় অভিশপ্ত মনে হচ্ছিল। এমন ফাটা কপাল যে নোংরা মহিলা তার মা, মেরুদিনটি হল লোভী মানুষ তার বাবা, নানির সাক্ষাৎ ডাইনি বুড়ি। ভাবিকে জড়িয়ে ধরে সে মায়ের বিরুদ্ধে কথা বলতে গেল। ভাবি তাকে থামিয়ে দিল। না শোনা, কারণ আমি মন্দ বলতে নেই, সময় সব ঠিক করে দিবে। জোহরা বেগম এলাহি আয়োজন করেছে, পোলাও, রোস্ট, কাবাব। রেজালা, সুমন আর আরিশা এসব খাবার খুব পছন্দ করে। অনিলা আসবে আজ, ওর পছন্দের খাবারও বাদ যায়নি। ভাত, শুটকি ভর্তা, নানা পদের সবজি, ছোট মাছের চচ্চড়ি, মুরগির ঝোল, মুগের ডাল। টেবিল জুড়ে সবাই খেতে বসেছে। জোহরা সায়নকে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন। সায়নের বয়স 5 বছর, অনিলার একমাত্র ছেলে। জোহরা বেগমের 7 রাজার ধন। জোহরা অবশিষ্ট গলায় বললেন, সবাই যখন একসাথে খেতে বসিস বেহেস্তি সুখ পায়। সবাই তো একসাথে নেই, 3জন বাদ, দাদা ভাই, ভাবি, বাবু। জোহরা কিছু বললেন না, কুৎসিতভাবে মুখ বাঁকালেন। কোনো খাবারই আমার গলা দিয়ে নামছে না। আব্বার নামছে? শামা সাহেব গলা খাকারি দিলেন, চট করে কিছু বলতে পারলেন না। জোহরা বিরক্ত গলায় বললেন, সবসময় এত পাকনামি করিস কেন আনিলা? নিজে খাস না, অন্যদের খেতে দে। তোমাদের জামাই আর তার বাবা মা কি বলেছেন জানো? আমাকে আসিফ ডিভোর্স দিবে তোমাদের পাপের জন্য। রাগে জোহরা বেগম টকটকে লাল হয়ে গেলেন। ডিভোর্স দিবে? দেখ, আমার মেয়ে এখানে রানী হয়ে থাকবে। সায়নকে ছাড়া থাকবো কিভাবে? সায়ন আমাদের কাছেই থাকবে। আমার নাতির নামে আমি ফ্ল্যাট লিখে দেব। দাদাভাইয়ের ফ্ল্যাটটা? জোহরা মুখ শক্ত করে বললেন, তার জিনিস তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এখানে তার কোনো ফ্ল্যাট নেই। তার মায়ের গয়না, তার নানা দেওয়া 10 বিঘা জমি, সফা সম্বলের একেবারে সদর এলাকায়, এগুলো বুঝিয়ে দিয়েছে তো? এগুলো সব ভুয়া কথা। তার যা পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে। তোমরা কি চিরকাল বেঁচে থাকবে? পরকালে ভয় এতটুকুও পাও না? কি শুরু করলি আপা, খেতে দে। তোমাদের এতটুকু খারাপ লাগে না দাদা ভাইয়ের জন্য? নেমক হারাম 2টা, কম পাসনি তো তার কাছ থেকে। আরিশা সুমনের কোনো হেলদোল নেই দাদাকে নিয়ে। দাদা থাকলেও ক্ষতি নেই, না থাকলেও না, তারা ব্যস্ত নিজেদের নিয়ে। আনিলা, খাওয়ার সময় এত কথা বলো না, খাও। সামাদ সাহেবের গলা। কিন্তু অনিলাকে আজ ভূতে পেয়েছে। দাদা ভাইদের জন্য বুক ভরা কষ্ট, নিজের বাপ মায়ের চরম নিচতা, শ্বশুরকুলের ব্যঙ্গ বিদ্রুপ তার মাথা এলোমেলো করে দিয়েছে। বাবা মায়ের জন্য এক ফোঁটা মায়া কাজ করছে না। আসিফ বলেছে আবার বিয়ে করবে। করুক না, দেখি ওর গাড়ে কয়টা মাথা আছে। আমাকে বের করে দিবে, শায়ানকে রেখে দিবে ওদের কাছে। ওদের ফ্যামিলিতে অনেক বড় বড় আইন বিশারদ আছে, তারা ঠিকই 7 বছর বয়স হলে শায়ানকে বাপের কাছে রাখার ব্যবস্থা করবে। করুক, রাখুক ওদের ছেলেকে নিজেদের কাছে। তারপর তো ইতিহাসের পুনরাবৃত্তি হবে। বাবুর বাপ আবার বিয়ে করবে, সৎমা বাবুর উপরে লাগাতার অত্যাচার চালাবে। এক সময় বাপ আর সৎমা মিলে বাবুকে বাড়ি থেকে বের করে দিয়ে বলবে এখানে ওর কোনো অধিকারই নেই। সবাই খানিকক্ষণ চুপচাপ। তারপর জোহরা বললেন, আমরা থাকতে বাবুর কোনো সমস্যা হবে না। শায়ানকে যা দিবে তোমরা,
ওরা তোমাদের মতো বুদ্ধি খাটিয়ে ঠিক সেগুলো নিজের করে নিবে। দেখবে তোমাদের ফ্ল্যাটে বাবু নেই, বাবুর সৎ ভাই সুখে শান্তিতে বাস করছে। বাপ বাপকেও ছাড়ে না। অনিলা খাওয়া ফেলে উঠে আসে। সে আসলে খাচ্ছিল না কিছুই, শুধু ভাত নাড়াচাড়া করছিল। আরিশা দেখতে খুব সুন্দর, সে তার সৌন্দর্য নিয়েই ব্যতিব্যস্ত থাকে। কোনোভাবে অনার্স করে মাস্টার্সে ভর্তি হয়েছে। বাপ মায়ের লোভ, স্বার্থপরতা সে আর সুমন অধিকার সূত্রে কিছুটা পেয়েছে। তার নিজের নামের একটা ফ্ল্যাট থাকবে এটাই নিশ্চিত হওয়ার পর তারা সুখ সৌন্দর্য চর্চা অহংকার আরও অনেক বেড়ে গেছে। মালিবাকে মা আপার জন্য জমি কিনেছে শুনে তার আর সুমনের কিছু রাগ আর অভিমানও হয়েছে। তারা এই ব্যাপারে মাকে জিজ্ঞাসাবাদও করেছে। মা, আপা এখানেও ফ্ল্যাট, ওখানেও জমি, তা হবে কেন? আমাদের নামে জমি কই? হবে হবে, তোমাদের 3 ভাই বোনের সমান সমান সম্পত্তি হবে। ছেলেরা না, মেয়েদের দ্বিগুণ পায়। আমি 3 জনকেই সমান দেব। 3 জনকেই সমান দিচ্ছ কোথায়? সায়নকেও দিচ্ছ? আপার ভাগে বেশি হয়ে যাচ্ছে না? জোড়া বুকে একটা ধাক্কা খেলেন। এই ছেলে মেয়ে দুটো দেখি ভালোই বৈষয়িক, বাবুকে পর্যন্ত হিংসা করে। ওদের বাচ্চা কাচ্চা হোক, ওদেরও দিব। হ্যাঁ, কবে আমার বিয়ে হবে, কবে বাচ্চা, তখন তুমি বেঁচে থাকবে কিনা তার ঠিক নেই। বাচ্চা কাচ্চার ভাগ আমাদের আগে ভাগে দিয়ে দাও। লঘুস্বরে বলা, কিন্তু এটা যে ঠাট্টা করে বলা না, তা জোহরা বেগমের থেকে ভালো কে বুঝবে? ছোট 2টা ভালোই শেয়ানা হয়েছে। মেয়েটা দুপুরে খায়নি কিছু। জোহরা প্লেটে ভাত নিয়ে অনিলার ঘরে গেলেন। 3 ছেলে মেয়েকে এখনও নিজের হাতে খাওয়াতে খুব ভালোবাসেন তিনি। অনিলা খেলো না। জোহরা যতবার হাত বাড়ালেন সে হাত সরিয়ে দিল। তার খিদে নেই। 1 গ্লাস দুধ এনে দেই। না। চা খাবি? না। যা করেছি তোদের ভালোর জন্যই করেছি। আমাদের ভালোর জন্য? তোমার এই লোভ আর প্রতারণার জন্য আমাদের প্রত্যেকের চরম অকল্যাণ হবে, নিশ্চিত থাকো। বালাই ষাট, তোমার ভাই তাহলে তোমাদের অভিশাপ দিবে? আমার ভাই অভিশাপ দেওয়ার মানুষ না, তা তুমি খুব ভালোই জানো। তার মায়ের রক্ত আর তোমার রক্ত এক নয়। ইস, আমার শরীরে যদি বড় আম্মার রক্ত থাকতো। জোহরা স্তম্ভিত হয়ে গেলেন। আমি উঠলাম। চটপটি করেছি, খেয়ে যা। আমি দাদার বাসায় যাচ্ছি, ওখানেই দুপুরে ভাত, বিকালের নাস্তা, রাতের খাবার সব খাবো। আসি। সায়ন আর বাবু খেলা করছিল। সায়ন 5, বাবু 6। বাবু মাঝে মাঝে সায়নের চুল টানার চেষ্টা করছিল। বাচ্চাটি ঠিক স্বাভাবিক না, পাটাও জন্ম থেকে বাঁকা। প্রথমত সন্তানের এই অবস্থা দেখে দাদাভাই ভাবি কষ্ট পেয়েছিল ঠিকই, ভেঙে পড়েনি একদম। বিয়ের 4 বছর পরও যখন বাচ্চা হচ্ছিল না রেনুর, জোহরা বেগমের তখন কত কথা। প্রতিবেশীরা জানতেন না অশ্রু আর জোহরা নিজের সন্তান নয়। তাদের সামনে ভাবিকে শুনিয়ে জোহরা কত আক্ষেপ। নাতির মুখ দেখবো বলে বেঁচে আছি, তার দেখা হলো না। তারপর বাবু পেটে এলো। মায়ের মুখে আসার মেঘ, ভাবিকে আরো খাটানো, বাপের বাড়ি আর চেহারা নিয়ে আরো খোটা দেওয়া। বাবু যখন জন্মালো বাঁকা পা নিয়ে, অনিলা তার মায়ের চোখে দেখেছিল চাপা উল্লাস। নানি খালা মামাদের সাথে কথা বলতে গেলেই মায়ের আনন্দিত গলা। আব্বার সামনেও আম্মা দিব্যি ল্যাংড়া বাচ্চা শব্দটা অবলীলায় বলতেন, আর আব্বু চুপ করে থাকতেন কোনো প্রতিবাদ ছাড়া। বাবুর 1 বছর বয়স হতে না হতে সায়নের জন্ম। নাতিনি জোহরা আদিক্ষেতার সীমা রইল না। নানো খানো, ঘুম পাড়ানো, রাজ্যের জিনিস কিনা, কথায় কথায় আব্বার কোলে দেওয়া অনিলার অসহ্য লাগতো। ভাইয়া ভাবি এইসব দেখে কত কষ্টই না পাচ্ছে। সে বাবুকে গোসল করাতো, খাওয়াতো। জোহরা বেগম তখন গজগজ করতেন। তোর নিজের ছেলে নাই, পরেরটা নিয়ে টানাটানি। অনিলা বলতো, বাবু তোমার পর, কিন্তু আমার একান্ত নিজের, আমার ভাইপো। জোহরা আর কথা বাড়ানোর সাহস পেল না। যখন বোঝা গেল বাবু মানসিকভাবে ভালো রকমের অসুস্থ, অনিলা ভেঙে পড়ল। দাদাভাই ভাবির হাতে পায়ে ধরে বাবুকে বিদেশে নিয়ে যেতে বলল। অশ্রু রেনেও ছেলের জন্য কম দৌড়াদৌড়ি করেনি। জোর এবং একই সাথে আনন্দিত, যদিও আনন্দের ভাবটা গোপন রাখতে হতো। পাশাপাশি সায়নের জন্য দুশ্চিন্তাগ্রস্ত। বাচ্চাটা যদি সায়নকে ধাক্কা দেয়, মারে, রেনু যদি সায়নের ক্ষতি করার চেষ্টা করে। জোহরা একদিন সবার সামনে নিজের উদ্বেগের কথা প্রকাশ করলেন। উপসংহার টানলেন এইভাবেই, পাগল ছাগল বাচ্চা যদি আমার নাতির কোনো ক্ষতি করে? তোমরা বাপু অন্য বাসা খোঁজো। মাকে ওই দিন চরম ঘৃণা লেগেছিল অনিলার।
বাবা নামে কুচ্ছিত জীবটাকেও। সে হিসিস করে বলেছিল, এটা বাবুর বাড়ি, সায়নের বাড়ি নয়। যেতে হলে সায়ন যাবে, বাবু না। সবার শত নিষেধ জোহরা বেগমের কান্না দাদা ভাবির অনুনয়ের সত্ত্বেও সে পরের দিন সকালে চলে এসেছিল শ্বশুরবাড়ি। আসার সময় অশ্রু রেণুকে কথা বলেছিল, বাবুকে খুব সাবধানে রেখো, দরকার হয় ডে কেয়ার সেন্টারে রেখো। এই মহিলা মানুষ না ডাইনি। অশ্রু বোনকে বুকে জড়িয়ে রেখেছিল অনেকক্ষণ। রেণু অঝরে কেঁদেছিল ননদের ভালোবাসায়। বাসা থেকে বের হওয়ার সময় ঠান্ডা গলায় অনিলা তার মাকে বলল, বাবু, দাদা বা ভাবির যদি কোনো ক্ষতির চেষ্টা করো, আমার লাশ দেখতে পাবে। অসুর বিয়েতে জোহরা বেগম কৌশলে কোনো অনুষ্ঠান হতে দেননি। বউ পছন্দ না, তাই অনুষ্ঠানের ইচ্ছা নেই। বউয়ের বাড়ি যে অনুষ্ঠান করবে তা না করলেও বেশি ভালো, আত্মীয় স্বজন নিয়ে নাক কাটা যাবে। পরে একটা চাইনিজ রেস্টুরেন্টে দাদা কয়েকজনকে খাইয়েছিল, তাও নানা নাটক করে জোহরা বেগম আসেননি। দাদা ভাবিকে বেতনের টাকায় এক সেট নেকলেস আর কানের দুল কিনে দিয়েছিল, আর একটা আংটি। রেনুর বাপের বাড়ি থেকে মেয়ের জন্য একটা চেন, জামাইয়ের জন্য ঘড়ি, স্যুট পিস। অনিলা সামার জোহরাকে ধরেছিল। বড় আম্মার গয়না কই? ওগুলো তো ভাবির পাওনা। কি গয়না রেখে গেছিল তোমার বড় আম্মা? কারা এসব অদ্ভুত কথা ছড়ায়? তার বাপের বাড়ি থেকে অল্প অল্প কিছু দিয়েছিল, তা তো চিকিৎসা করতে যেই বিক্রি করতে হয়েছে। তা তুমি কিছু দাও আব্বা। তোমার বড় ছেলের বিয়ে, তোমার দায় দায়িত্ব নাই? নাই, থাকতো যদি বিয়ে আমার পছন্দের মতোই হতো। অনিলার বিয়ে খুব ধুমধামের সাথে দিয়েছিলেন জোহরা বেগম। গয়নাই মুড়িয়ে দিয়েছিলেন। দাদা এত খরচ করেছিল যে কষ্ট আর অপরাধ বোধ অনিলার বুক ভেঙে গিয়েছিল। বিয়ের কয়েকদিন পর সে স্বামীর অনুমতি নিয়ে আসিফের দেওয়া 6টি চুড়ি ভাবিকে দেওয়ার জন্য, সাথে একটা লম্বা চেন। আসিফের টাকার অভাব নেই, তাই আপত্তিও নেই। দাদার ভাবিকে তার খুবই পছন্দ। অনিলার মা বাবা ভাই বোন সবাইকে দেখিয়ে দেখিয়ে রেনুর গলায় হার পরিয়ে দিল, হাতে 6খানা চুড়ি। ভাবি তীব্র আপত্তি করলো। অশ্রু কঠিন বকা দিল, কিছুতেই কাজ হলো না। হতভম্ব ভাব কাটিয়ে জোহরা বললেন, আর কার জন্য কি আনলে? আনিলা হাসি মুখে দাদার গায়ে একটা দামি পাঞ্জাবি মেলে ধরে। অনেক পছন্দ করে প্রিয় ভাইয়ের জন্য সে কিনেছে। তারপর ভাবির হাতে একটা খাম দেয়। ভাবি, আমার শ্বশুরকুল ফাটাফাটি বড়লোক, বিয়েতে নগদ টাকা পেয়েছি অনেক। এই 50,000 বাবুর নামে ব্যাংকে রাখো প্লিজ। আম্মা, এই বাড়ির সবচেয়ে ভালো, সবচেয়ে প্রিয় 3 জনের জন্য শুধু উপহার এনেছি, আর কারোর জন্য কিছু না। আরিশা দেখতে ভালোই সুন্দর, আর এই ব্যাপারে সে খুবই ভালো ওয়াকিবহল, আর তাই মাত্রাধিক সচেতন। খুব ছোটবেলা থেকে অতিমাত্রায় রূপ সচেতন থাকলে যা হয় সেই তাই হয়েছে। লেখাপড়ায় অ্যাভারেজও কম, কোনো মতো পাশ করে যায় আর কি। বিয়ে পাশ করেছে টেনে টুনে। জোহরা বেগমের ভারী মনোকষ্ট। অনিলা খুব লক্ষ্মী, এতে সন্দেহ নেই, কিন্তু মেয়েটা পড়ালেখায় খুব সাধারণ, চেহারাটাও সাদামাটা। সতীন পুত্র দেখতে রাজকুমার, ক্লাসে সবসময় টপার, বুয়েট থেকে ফাটাফাটি রেজাল্ট করেছে। বিদেশে পালা করে সে আর তার বউ নাকি যাবে অনেক বড় ডিগ্রি নিতে, সেখানে নিজের মেয়েদের এই ছিরি। নিজের 3 ছেলে মেয়েকে ছোটবেলা থেকে তিনি কম করে হলেও দৈনন্দিন 2 গ্লাস দুধ খাইয়েছেন, 2টা করে ডিম খাইয়েছেন, কচি মুরগির স্যুপ খাইয়েছেন, প্রতিদিন ভাতের পাতে গাওয়া ঘি দিয়েছেন। ঘি নাকি ব্রেন ভালো করে। মুখে তুলে খাইয়েছেন অনেক বড় পর্যন্ত, যেন পেটটা ভরে যায়। না খেতে চাইলে ঠাস ঠাস করে মেরেছেন। গয়না বিক্রি করে 2 মেয়েকে ভালো স্কুলে ভর্তি করেছেন ডোনেশন দিয়ে। ভালো ভালো টিচারের কাছে দিনমান রিক্সা নিয়ে ছুটে বেরিয়েছেন। কোচিং করানোর জন্য কিছুতেই কিছু হলো না। মেয়ে দুটো লেখাপড়া একদমই সুবিধার না। ছোটবেলা থেকে শুনে শুনে আরিশা নিজেকে মহা সুন্দর মনে করে। নিত্য নতুন জামা কাপড়, জুতা, লিপস্টিক, নেল পলিশ, পারফিউম, ঘড়ি, ব্যাগ, মেকআপের বক্সের যোগান দিতে দিতে জোহরা বেগমের নাভিশ্বাস অবস্থা। মহারানীর আবার ব্যান্ড ছাড়া চলবে না। অনিলার হাতে ভালোই টাকা পয়সা থাকে, মেয়েটা ভাই বোনদের দেয় না ঈদ পার্বণ ছাড়া। তার বক্তব্য, এই বয়সী ছাত্রছাত্রীর টিউশন করে নিজের পড়াশোনার খরচা চালায়, আরিশা সুমনকে তাই করতে হবে। অশ্রুর কাছ থেকে ছোট 2 ছেলে মেয়ের জন্য নিয়মিত ভালো টাকা আদায় করেছেন জোহরা, কিন্তু এখন তো ওরা এখানে থাকে না, আসেও না। 2 মেয়ে বিদ্যার হাল দেখে সুমনের জন্য জান দিয়ে চেষ্টা করেছেন জোহরা বেগম। আল্লাহর রহমতে এই ছেলের ব্রেন ভালো,
নিজের আর অন্তত 6 জন টিউটরের সাধ্য সাধনায় ছেলে সব পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করেছে। সেও দাদাভাইয়ের মতন ভর্তি হয়েছে বুয়েটে। জোহরা বেগম সারাক্ষণ কানের কাছে পিনপিন করেন। ও ছেলের থেকে তোকে ভালো করতে হবে। ওই ছেলে মানে অশ্রু? সুমন বলে, পাশ করে কিন্তু আম্মা আমি সাথে সাথে বিদেশ চলে যাব, বাংলাদেশে থাকবো না, এমএস করব, পিএইচডি করব। অবশ্যই করবি বাপ, এই দিন দেখার জন্যই তো আমি বেঁচে আছি। অনেক অনেক খরচ, টাকা পাবো কই? ওই ছেলে যাবে কি করে? ওর বউ বাপে আদিক্ষেতা তো খিলকাতে জমি কিনে দিয়েছে, ওইটা তো বেচে দিয়েছে নাকি হারামজাদা? কি সর্বনাশ! এই বাড়িতে তোমার অজান্তে কিছু হয় না, আমি তো স্বপ্নেও ভাবতে পারছি না। দাদা জমিটা নিবে না, আব্বাকে ফেরত দিয়েছে। তোর বাপের এত বড় সাহস, আমাকে বলেনি? ভালো লাগার বদলে জোহরা বেগম বেশ অপমান বোধ করেন। 2 পয়সার ছেলে জমি ফেরত দিয়ে দিল। তেজ কত! আম্মা, বিদেশেও আমি কষ্ট করতে পারবো না, দেশ থেকে টাকা পাঠাতে হবে। পাঠাবো, আমার টাকা পয়সা কার জন্য? তোর জন্যই তো। আরেকটা কথা আম্মা, দাদা ভাইয়ের সাথে ওনার মামা খালাদের ভাব হয়েছে। ছোট মামা এআইজি, বেশি তেড়িবেড়ি করলে সমস্যায় পড়তে পারো। বড় মামা বড় ব্যবসায়ী, মেজো মামা কলেজের প্রফেসর, মামিও ছোট মামা পুলিশের এত বড় অফিসার, মামি ডাক্তার, খালা কলেজে পড়ান, খালু ডিআইজি, বড় মামিও একটা স্কুলে পড়ান। ওনারা কিন্তু অনেক অ্যাকশন নিতে গিয়েছিলেন, দাদার জন্য পারেননি। না হলে তোমাকে আর আব্বাকে গারুদের পিছনে থাকতে হতো কয়েক বছর। দাদা ভাবি বাবুর পিছনে আর লেগো না। বাড়ি থেকে তাড়িয়েছ, তার মাল সামাল ভোগ করেছ, বিস্তর জ্বালিয়েছ, আর ওদের খাটিও না। পিতৃত্বের জানেন, তাও স্মরণ করিয়ে দিও। সুমন হাসি মুখে কি অভদ্রভাবেই না কথাগুলো বলল। অনিলা আর সুমন কি ঘৃণা করে বাপ মাকে? আর অশ্রু মামা খালাদের এই হাল। বিয়াদবি করলেও সুমন সাবধান করে দিয়ে ভালোই কাজ করেছে। তুই কি ওদের বাড়ি যাস? ওই ওর মামা খালায় বাসায় 2-3 বার গেছিলাম, অসম্ভব ভালো। যাওয়া লাগবে না, কি না কি ক্ষতি করবে। যাস না ওদের বাড়ি, আর নীলাকেও না করবি, নইলে কোনো বড় ক্ষতি করে দেবে বললাম আমি। আম্মা জান, আপনার বাবার বাড়ি আর বড় আম্মার বাড়ির লোকদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। জোহরা বেগম হতভম্ব হয়ে বসে থাকেন। রাতে সামাদ সাহেবকে সব বলার পর তিনি বলেন, আমি একা অত্যাচার করি, তুমি সাধু? আমি ভণ্ড, আমি অত্যাচারী, তবে তোমার মতো না। তোমার মিথ্যে কথা, ভণ্ডামি, তোমার মা বোন ভাইদের অনর্গল মিথ্যা বুঝতে পারলেও আমি না বোঝার ভান করেছি সংসারের শান্তির জন্য, তোমার ছলা কলায় মজে থাকার জন্য। পরের দিন বিকালে আরিশা ওর মাকে এসে বলল, মা, তোমার একটা কাঞ্চিপুরম শাড়ি আছে না, ওটা একটু পরবো। বিকেলে খুকুর বাড়িতে যাব, সন্ধ্যায় নানুর বাড়িতে যেয়ে রাত 8টার মধ্যে চলে আসব। ঠিক আছে, শাড়ি বের করে দিচ্ছি। আমি বের করে নিচ্ছি। ভালো কথা, আপা ফোন করেছিল, তোমার মোবাইলে পাইনি, একটু পরেই আসবে। সায়ন নাকি নানু নানু করছে, সে নাকি নানুর হাতে কাস্টার্ড খাবে। আপাও বলেছে রাতে খেয়ে যাবে। জোহরা বেগম আল্লাহাদে আটখানা হয়ে গেলেন। আগে বলবি না বোকা, আমি রান্নাঘরে যাই, সকাল সকাল ফিরিস, একসাথে 3 ভাই বোন খাবে। সন্ধ্যা 7টায় আনিলা ফোন করে জোহরা বেগমকে বললেন, কি রে মা, এত দেরি করে উঠছিস কেন? খাবার সব রেডি। অনিলা আকাশ থেকে পড়ল। জোহরা বেগম পরিমরি করে আলমারি খুললেন। নেই, তার 3 বক্স গয়না নেই, 20 ভরি তো হবেই, 40,000 নগদ টাকা নেই, 10-12টা ভালো শাড়ি নেই, সামাদ সাহেব দামি ক্যামেরা নেই, সবচেয়ে বড় কথা আরিশার কোনো পাত্তা নেই। জোহরা বেগম জ্ঞান হারাতে যেও হারালেন না। মাথা ঠান্ডা রাখতে হবে, খুব ঠান্ডা। এমনিতে তার পরিবারের চরম দুর্নাম, তার মধ্যে যদি এই ঘটনা জানাজানি হয়, পৃথিবীর কারোর সামনে আর মুখ দেখানো লাগবে না। জোহরার বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, খুবই খ্যাতি ছিল তার, তবে কুখ্যাতি। স্ত্রী ছিলেন একদম বিপরীত, অভিজাত ভদ্র ব্যক্তি সম্পূর্ণ। বাসার কাজকর্মের সাহায্যের জন্য তিনি নিজের দাদার বাড়ি থেকে একজন গরিব মেয়েকে নিয়ে আসেন। 20-22 বছর বয়স, মহা সুন্দরী। মেয়েটা না এনে উপায় ছিল না, কারণ ছোট ছোট 2 সন্তানকে নিয়ে পিএইচডির কাজ, রান্না বাড়া তিনি এক হাতে সামলাতে পারছিলেন না। এরই মধ্যে হলো জন্ডিস। মাসখানিক ভুগে এত দুর্বল হয়ে পড়লেন, সে বাসার মহিলা সহকারে আনতে বাধ্য হলেন।
স্বামীর অনেক দুর্নাম তার কানে এসেছে, কিন্তু চাক্ষুষ প্রমাণ না থাকায় এগুলো নিয়ে নাড়াঘাটা করার রুচি তার হয়নি। মেয়েটার নাম সায়রা। স্বামী যখন স্বামীকে একদিন অধ্যাপক সায়রার সাথে চরম আপত্তিকর অবস্থায় দেখে ফেললেন, তখন মেয়েটি অলরেডি 3 মাসের অন্তঃসত্ত্বা। অধ্যাপক সাহেব সেই অনাগত শিশুর বাবা। স্বামী ওই দিনই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য বের হয়ে গেছিলেন 2 বাচ্চাকে নিয়ে, ডিভোর্স দিয়েছিলেন। আর প্রফেসর সাহেব কাজের মেয়েটিকে বিয়ে করার সামান্য ইচ্ছা না থাকলেও প্রাণ ভয়ে বাধ্য হয়েছিল, কারণ সায়রার বাপ ভাই এসে তার গলার বটি ধরেছিলেন। সেই সায়রা খাতুনই জোহরা বেগমের মা। জোহরাদের 4 ভাই বোনকেই তাদের দাদার বাড়ি কখনোই মেনে নেয়নি। প্রফেসরকে তারা ত্যায্যপুত্র করেছিল। বাবার কুকুরতে সবাই জানতো। ক্যাম্পাসের লোকজন জোহরা দেখলেই কানাঘুষি শুরু করতো। লুচ্চাটার বাচ্চা এর মায়ের কাজের ভীতি ছিল, এখন প্রফেসরের বউ হয়ে ডাক দেখো। এইসব কথা শুনতে শুনতে বড় হয়েছেন জোহরারা 4 ভাই বোন। যুগের পর যুগ কেটে গেছে, কিন্তু তাদের নিয়ে রসায়নক আলোচনা বন্ধ হয়নি। শামা সাহেব টিভি দেখছেন, জোহরা বেগম স্বামীকেও জানালেন না। ফোন করলেন আরিশার বন্ধু তরিকে। জোহরা বেগম বলতে তার 3 ছেলে মেয়ের বন্ধু বান্ধবী অজ্ঞান। এত ভালো মানুষ হয়? আব্বু আম্মু মামনি ছাড়া কথা নেই। কথায় কথায় দাওয়াত দিয়ে খাওয়ানো, তাদের বাড়ি বেড়াতে যাওয়া, ছেলে মেয়েদের বন্ধুদের মাদের সাথে ঘনিষ্ঠতা, প্রায় সেই ভাবিদের শাড়ি উপহার দেওয়া, তাদের বাড়িতে নিজের বানানো আচার জেলি উপহার পাঠানো। অনিলা আরিশা সুমনের বন্ধুরা আন্টি বলতে অজ্ঞান। এহেন স্নেহশীলা জোহরা একদিন দারুণ পিটিয়েছিলেন অনিলাকে ক্লাস 8-এ পড়ার সময়। অনিলার অপরাধ, সে তার কয়েকজন বন্ধুকে আতিক স্যারের গোপন নোট বিলি করেছিল মায়ের নিষেধ সত্ত্বেও। জোহরা চাপে পড়ে 3 জনকেই সব সাবজেক্ট সবচেয়ে নামকরা টিচারদের কাছে প্রাইভেট পড়তে হতো। ছেলেমেয়েদের মা পই পই করে বলে দিয়েছিলেন একটা নোটও যেন অন্য বন্ধুদের কাছে না চাই। স্যার আপাদের জোহরা বেগম নিয়মিত সম্মানী দিয়ে আসতেন। বেতনও তো আছেই, সাথে শার্ট শাড়ি, ঘরে বানানো রসগোল্লা, হালুয়া, এমনকি বড় হটপট বোঝাই করা বিরিয়ানি, ইলিশ পোলাও, আচার জেলি তো মামুলি ব্যাপার। আপা, ওই দিন মার্কেটে ঘুরতে ঘুরতে এই শালটা চোখে পড়লো। মনে হলো এটা আপনাকে ছাড়া আর কাউকেই মানাবে না। না করতে পারবেন না কিন্তু আপা। এক বোন আরেক বোনকে ভালোবেসে দিচ্ছে, এখানে স্বার্থে কোনো ব্যাপার নেই। স্যার, শুনলাম আজ আপনার জন্মদিন। আমার ছেলেমেয়েরা আপনার ভারী ভক্ত। শার্টটা ওদের দেওয়া উপহার। আমিও শিক্ষকের মেয়ে, উপহারটা নিয়ে না নিলে খুব কষ্ট পাবো। আসল উদ্দেশ্য ছেলেমেয়েগুলো যেন সবচেয়ে ভালো নোটস পায়। বাচ্চাদের মুখস্থ করিয়ে দিয়েছিলেন কোনোভাবে তারা যেন গোপন নোটগুলো কথা কাউকে না বলে। সেখানে বোকা মেয়েটা বন্ধুদের বললই, জানিস স্যার ম্যাডামরা আমাকে আলাদা নোট দেয়। সেই সাথে অকাতের বন্ধুদের হাতে সব তুলেও দিল। তাড়াতাড়ি তুলে নিস, তারপরে ফেরত দিস। যা পাবো তোকেও দিব। খবরটা কানে পৌঁছলো জোহরা বেগমের, টিচারদের মাধ্যমেই। আচ্ছা, এমন মার মেরেছিল অনিলাকে, সাথে কুৎসিত গালি। অনিলা খুব অবাক হয়েছিল। তুমি না আমার বন্ধুদের খুব ভালোবাসো, তাহলে ওরা নোট পেলে তোমার তো খুশি হওয়ার কথা। রাগ করছো কেন তাহলে? আমার কাজ নেই দুনিয়ার সব পোলাপানকে ভালোবাসবো? তাহলে তুমি যে ওদের সোনা ময়না বলো, মুখে তুলে খাওয়াও, পোলাও রোস্ট রান্না করো, ওরা আসলে ওদের জন্য নাকি নামাজ পড়ে দোয়া করো। আমি যা করি করব, তুই ওদের আর একবারও নোট দিবি না। আমি যে বলে ফেলেছি ওদের নিয়ম করে নোট দিব। জোহরা বেগম আবার ঠাস করে চড় লাগিয়েছিলেন মেয়ের গালে। কাল যে বলবি স্যার আর নোট দিবে না বলেছে। আমি মিথ্যা বলতে পারি না মা। তোকে বলতে হবে, নইলে পেটে পাড়া দিয়ে মেরে ফেলবো তোকে আমি। অনিলা ওই ক্লাসে আর প্রাইভেটে পড়লই না, কিছুতেই না। জোহরা বেগম একদিন মুখ ফসকে বলে ফেললেন ছেলে মেয়েদের বন্ধুদের তিনি খাতির করেন, যেন সব জায়গায় তার 3 ছেলে মেয়ে মাথা উঁচু থাকে, সবাই যেন তাদের খাতির করে, ভক্ত হয়। অশ্রু প্রাইভেট টিউটর ছিল না। ক্লাস 8-এ বৃত্তির পরীক্ষার 6 মাস আগে থেকে স্কুল কোচিং করছিল। তাতেই জোহরা বেগম মুখ ভার। ক্লাস 9-এ বেচারা বহু সংকোচে বাবার কাছে টিউটরের কথা বলেছিল। সামাদ সাহেব মুখ খোলার আগেই জোহরা বেগম তরবর করে উঠেছিলেন। শেষ পর্যন্ত অঙ্ক আর বিজ্ঞান পড়তো অশ্রু এক স্যারের কোচিংয়ে যেয়ে, তাও ক্লাস 10 থেকে। তারপর জোহরা বেগমকে স্তব্ধ করে দিয়ে ছেলেটা ঢাকা বোর্ডের 3rd হয়ে বসলো। রেজাল্ট দেওয়ার কথা বিকেলে। সকাল থেকে বাসায় সাংবাদিকের ভিড়। এই বাড়ির ছেলে সম্মিলিত মেধা তালিকায় 3য় হয়েছে।
বাপ মা ছেলের সাক্ষাৎকার লাগবে। জোহরা বেগম তখনও দোটানার অবস্থায়। অসুর এত সাফল্য হজম হচ্ছে না। এদিকে ইন্টারভিউ দেওয়ার শখও 16 আনা, উপরে 18 আনা। এরই মধ্যে টিভির লোকজন এসে পড়েছে, অসুর বন্ধুরাও চলে এসেছে। জোহরার জন্য খুবই বিব্রতকর অবস্থা। অসুর বন্ধুদের বাড়িতে আসা নিষেধ ছিল। জোহরা খড়খড়ে গলায় অশ্রুকে বলে দিয়েছিলেন, দেখো বাপু, ঘরে আমার সমস্ত মেয়ে, বন্ধু বান্ধব ঘরে এনে নরকগুলো যার করা যাবে না। যদিও কোনো কারণে 2-1 কেউ এসেছে, 1 কাপ চাও পায়নি, বরং তাদের শুনিয়ে জোহরা নানা কটু কথা বলেছেন। বাইরে আড্ডা মেরেও আশ মেটে না, ঘরেও মচ্ছব করতে হবে। ঘরে বাইরে লোক আসা আমার পছন্দ না, দয়া করে বলে দিও। আজ সেই বন্ধুরা বাসায়। অসুর স্কুলের টিচাররা অনেকেই এসেছেন। সামাশায় সেদিন বইয়ের অনুমতি তোয়াক্কা না করে ছুটেছিলেন মিষ্টি কিনতে। এক মহিলা রিপোর্টার জোহরা বেগমকে বলেছিল, আপনি অসুর মা? খালাম্মা, শাড়ি পাল্টে আসেন, সাক্ষাৎকার নিব। জোহরা বেগম শাড়ি পাল্টালেন, লিপস্টিক লাগালেন, অনিলা দিয়ে বাহারি খোপা বাঁধালেন। তারপর সোফায় বসলেন অশ্রুর পাশে। স্নেহময়ী মায়ের মতন একেবারে ছেলের গা ঘেঁষে 1 হাত দিয়ে বেরি দিয়ে ধরলেন ছেলেকে। সোফায় ছেলের ওপর পাশে তার বাবা। শামার সাহেব আন্তরিকভাবে ঘন ঘন চোখ মুছছিলেন। ক্লিক ক্লিক অনবরত ক্যামেরার শাটার পড়ছে, ভিডিওর চড়া লাইট। সাংবাদিকদের অবিরাম প্রশ্ন, অশ্রু, তোমার এই সাফল্যের ভাগ কাদের দিতে চাও? আল্লাহ মেহেরবান, আমার শিক্ষক, কয়েকজন বন্ধু এবং আমার বোন আনিলার কাছে আমার কৃতজ্ঞতার সীমা নেই। বড় হয়ে কি হতে চাও? ইঞ্জিনিয়ার। তোমার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলো। যে কোনো সৎ কাজে জেদি, সৎ, পরিশ্রমী ও আত্মবিশ্বাসী হও। সন্তানের সাফল্যে মায়ের অনুভূতি কেমন? এই আনন্দে যে কি আনন্দ তা বলার নয়। 5 ওয়াক্ত নামাজের সময় আমার ছেলের জন্য দোয়া করেছি, কান্নাকাটি করেছি, নফল নামাজ পড়েছি, কোরআন খতম দিয়েছি। আজ আমার মতো সুখী মা আর নেই। এই নির্লজ্জ ভাষণে শামার সাহেব পর্যন্ত লজ্জা পেয়ে গিয়েছিলেন। অশ্রু, 2 হাতে বাবা মাকে জড়িয়ে ধরো। সেদিন অশ্ব ফটোগ্রাফার এই নির্দেশনা পালন করতে পারেনি, হাত গুটিয়ে চুপ করে বসেছিল। শামা সাহেব অস্বস্তিকর পরিস্থিতি কাটাতে বললেন, ছেলে আমার বড্ড লাজুক। অশ্রু বলে বসলো, আমি আমার বোন আনিলাকে নিয়ে ফটো সেশন করতে চাই। সব পেপারে ভাই বোনের হাস্যোজ্জ্বল ছবি বের হলো। ছবিগুলো এত সুন্দর আর জীবন্ত ছিল যে সব কটা পেপার ভাই বোনের ছবি ছাপলো, বাপ মায়ের ছেলের নয়। টিভিতে যখন সামন্ত জোহরা আর অশ্রুকে দেখাচ্ছিল, অনিলা ভাইকে টেনে তার ঘর থেকে বের করতে পারল না। জোহরা টিভিতে চোখ সাটিয়ে বসে রইলেন। সেসব কত আগের ঘটনা। জোহরা বেগম নিচু কিন্তু খুব স্বাভাবিক গলায় তরিকে জিজ্ঞাসা করলেন, তরি, কেমন আছো মামনি? আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো থাকি কি করে রে মা, কতদিন আমার মাটাকে দেখি না। আন্টির কথা সবাই ভুলে গেছে। না না আন্টি, পরীক্ষার চাপে আসা হচ্ছে না। এর মধ্যেই সময় করে এসো মা, তোমার পছন্দের দই বড়া আর চটপটি বানাবো, কাস্টার্ডও বানাবো, আমার আরও স্পেশাল করে। তরি অভিভূত হয়ে যায়, এত মমতা এই নারীর বুকে। আরিশাটার যে কি ভাগ্য। আরিশা কোথায় আন্টি? যাক, নিজের থেকেই প্রসঙ্গ টানলেন। আয়শা তোমার মার্কেটে গেছে, ফোন ভুলে ফেলে গেছে। তুমি তো লক্ষ্মী মেয়ে মা, পড়তে বসেছ। আয়শার লেখাপড়া একদম মন নাই, অথচ মাথাটা পরিষ্কার। কলেজেও তো আসে না ঠিক মতো। জোহরা বেগম একটা জোর ধাক্কা খেলেন। মেয়েকে তিনি কলেজে পৌঁছিয়ে দিয়ে আসেন, আবার নিয়েও আসেন, তাহলে মাঝখানের সময়টা কি করে মেয়ে? মা গো, আরিশা চটপটে হলে কি হবে, কিছু ব্যাপারে খুব লজ্জা পায়। এত যে বিয়ের প্রস্তাব আসে সব না করে দেয়। আন্টি কি বলেন, এত তাড়াতাড়ি ওর বিয়ের চিন্তা করছেন কেন? আর মা বলো না, কে যে জ্বালার মধ্যে আছি। দিনে কয়টা করে যে প্রস্তাব আসে, খুব ভালো ভালো প্রস্তাব। এবার এদিকে বখাটেদের হুমকি দামকিতে লেগেই আছে, এসিড দিয়ে নাকি মুখ পুড়িয়ে দেবে। হ্যাঁ, কলিজা তখন পানি থাকে না গো, পানি থাকে না। তাই ভাবছিলাম বিয়ে দিয়েই দেই, এত টেনশন আর সহ্য হয় না গো। তা মেয়েকে কত করে জিজ্ঞেস করলাম তার কোনো পছন্দ আছে কি না, কোনো জবাব নেই। তোমরা ওর কাছের বন্ধু, তোমাদের কিছু বলে টলে নাকি? আন্টি কিভাবে বলি আপনাকে, আপনি এত ভালো,
আমরা আপনাকে এত ভালোবাসি, তাও আপনার বাসা অনেকদিন ধরে আসি না। জোহরার হাত পা কাঁপতে থাকে, তবুও খুব স্বাভাবিক গলায় বললেন, কি হয়েছে মা? তুমি আমার আরেক মেয়ে, মায়ের সামনে সংকোচ কি? বলো মা। আন্টি, কলেজের সবাই আরিশা সম্পর্কে আজে বাজে কথা বলে, খুব বাজে কথা। ম্যাডামরাও কয়েকবার ওকে ডেকে ওয়ার্নিং দিয়েছেন। মিষ্টি কথায় অনেক চাপাচাপির পরে জানা গেল আরিশা একদমই ক্লাস করে না। 2-3 দিন পর পর বয়ফ্রেন্ড পাল্টায়। অনেকে বলাবলি করে ও নাকি টাকার বিনিময়ে হোটেলে সময় কাটায়। কলেজে আন্টির ডাক পড়বে শীঘ্রই। জোহরা বেগম হাত পা কাঁপছিল, তবু স্থির গলায় বললেন, আরিশা বেশি সুন্দর তো, অনেক মেয়ে হিংসা করে। বিয়ের দুশ্চিন্তায় মাস্তানদের ভয়ে মেয়ের মন খারাপ থাকে, বাসায় চলে আসে, নইলে অশ্রু আনিলার বাসায় যায়, কখনো মামা খালার বাসায় যায়। মানুষের মন এত ছোট। কালকেই আমি টিচারের সাথে কথা বলবো। ফোন রেখে জোহরা বেগম ভাবতে বসলেন। কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না, অন্তত এই রাতটা অপেক্ষা করতে হবে। তারপরে বা তার আগে কার পক্ষেও যেন কিছু না জানতে পারে। সামাদ সাহেব বা আনিলাকে জানাও জানা পাবে না। কাল কলেজে যেতে হবে, টিচারদের যাই হোক কিছু বোঝাতে হবে, কিন্তু কি বোঝানো যায়? আপনার মেয়ে দিনের পর দিন ক্লাস করে না, আমরা তাকে পরীক্ষা দিতে পারমিট করব না। আমার মেয়ে যে পরিস্থিতিতে আছে তাতেও বেঁচে থাকলেই আমি খুশি। পরীক্ষা তো দূরের কথা, আমি অল্প কটা কথা বলে চলে যাব ম্যাডাম। আমার সোনা টুকরো মেয়ে এ নিয়ে 2 বার আত্মহত্যা চেষ্টা করেছে। সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়। সাদেক গ্যাংয়ের নাম শুনেছেন? সেই সাদেক আমার মেয়ের বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছে। 1 মাস সময় দিয়েছে আমাকে ভাবার জন্য। এর মধ্যে বিয়েতে রাজি না হলে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে। কলেজে আসতেও নিষেধ করলো, মেয়েটা শুনে না। সে লেখাপড়া করতেই চায়, কিন্তু এখন মনে হয় পাগল হয়ে যাচ্ছে। কলেজে আসে, তারপর ভয়ে কাঁপতে থাকে। কলেজের গেটে আবার বোনেরা আর বা ভাইরা এই ছেলেকে রাখি। আরিশা পাগলের মতো বের হয়ে যায়, ভাইয়ের সাথে বাসায় চলে আসে, কখনো ওর ভাই বোনদের বাসায় চলে যায়, আবার কলেজে ফিরে আসে। ক্লাস করতে চায়, পারে না। লেখাপড়া করতে চায়, পারে না। মেয়েটা আমার পাগল হয়ে যাচ্ছে। সাদেক বলেছে পুলিশকে জানালে বা অন্য কোথাও পাঠালে বা পাঠানোর চেষ্টা করলে মেয়েকে টুকরো টুকরো করে ফেলবে। আমি কি করে করব আপা, আমাকে বলে দেন। মাঝে মাঝে মনে হয় গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। এভাবে বললেই কলেজে কেলেঙ্কারি কাটানো যাবে, কিন্তু এখন কার কথায় পালালো মেয়েটা? নিরাপদে আছে? যার সাথে পালিয়েছে, যে সব গয়না টাকা পয়সা কেড়ে নিয়ে আরিশাকে, আর ভাবা যাচ্ছে না। এর মধ্যেই ফোন। আম্মা। আরিশা, কোথায় তুই? আমি বিয়ে করেছি, এখন ওদের বাসায় আছি। কি বলছিস? কাকে বিয়ে করেছিস? কোথায় বাসা? ঠিকানা বল, আমি এখনই আসছি। নো আম্মা জান, আজ এখানে আসা যাবে না। ইনফ্যাক্ট এই বাড়িতে আমি আর ও ছাড়া কেউ নেই। ওর মা বাবা আজ জাপান গিয়েছেন, 2জন সার্ভেন্ট আছে অবশ্যই। শূন্য বাড়িতে হানিমুন করছি। আমাকে কেন বললি না? আমি নিজে বিয়ের ব্যবস্থা করতাম। ও নিষেধ করেছিল। বাসার ঠিকানা বল, আমি যাই আর না যাই। বলা নিষেধ। পাগল নাকি? জোহরা বেগম উদ্মাতের মতন চিৎকার করতে লাগলেন। কেন ঠিকানা বলা নিষেধ? এত লুকোচুরি কিসের? ওই বদমাস যদি টাকা গয়না সব কেড়ে কুড়ে তোকে খুন করে ঘুম করে ফেলে, তাহলে এত গোপনীয়তা কিসের? তা তোর মোটা মাথায় ঢুকছে না? হাসালে আম্মা, আমি যে গয়নাগাটি এনেছি ওদের কাজের লোকেও এর চেয়ে বেশি আছে। জোহরা বেগম চিবিয়ে চিবিয়ে বললেন, তাই? তাহলে তোকে ওগুলো নিয়ে যেতে বললো কেন? বাসায় নর্মালভাবে প্রস্তাব পাঠালো না কেন? ওপাশ চুপচাপ। তারপর প্রায় ফিসফিস করে আরিশার নাম পরিচয় দিল। বাহার সেমন বাগিচা, 1 নম্বর বাড়ি। জোহরা বেগম মনস্থির করতে পারছেন না কাকে সাথে নেবেন, কে সবচেয়ে নির্ভরযোগ্য হবে, কে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দিতে পারবে। কাউকে না জানিয়ে তিনি একাই সেগুন বাগিচা যেতে চেয়েছিলেন। কেলেঙ্কারির 5 কান করতে চাননি, কিন্তু সাহসে কোলায়নি। যদি ছেলেটা বড় ধরনের সন্ত্রাসী হয়,
গুন্ডা পান্ডা হয়, তাহলে মা মেয়েকে গুম করে ফেলতে পারে। স্বামীকে নিতে চান না, ঘুষ খাওয়া আর বড় ছেলের ভাগে জমি গয়না মেরে দিতে জৌরাকে সাহায্য করা ছাড়া আর কোনো সাহসী কাজ তিনি সামাদ সাহেবকে করতে দেখেননি। এমন ভেড়াকে নেওয়া মানেই হয় না। একজন আছে অনিলা, কিন্তু পরে যদি দুই মেয়ে চরম বিপদের মধ্যে পড়ে, তার বিপদ নিয়ে তিনি ভয় পাচ্ছেন না। বড় জামাইকে নিয়ে যাবে না। বেটা বদ এমনিতেই অনিলাকে খোটার উপরে রাখে, আর এই ঘটনা জানলে বদটা ফাজিলের সীমা থাকবে না। বাপ মা 14 গোষ্ঠীকে জানাবে আর সবাই মিলে মজার উঠবে। সুমন ছোট, সেই সাথে স্বার্থপরও প্রচণ্ড। বোন বাঁচবে না মরবে এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা হবে না। এই সত্যটা জোহরা ভালোই জানেন। স্বার্থপর আর কুচুটে তার সবকটা ভাই বোন, এমনকি মাও, সুতরাং তারাও বাদ। তাহলে কাকে সাথে নিবেন? একটাই নাম প্রথম থেকে এখন পর্যন্ত মস্তিষ্কে ঘোরাঘুরি করছে। একটা শান্ত নরম কিন্তু ধীর মুখের ছবি থেকে থেকে মনের মধ্যে ভেসে উঠছে। কিন্তু কোন মুখে তার কাছে যাবেন? তিনি জানেন অশ্রু তার কথা শুনবে, আরিশাকে উদ্ধারের সব চেষ্টা চালাবে। এই লজ্জাজনক ঘটনা সে কাউকে জানাবে না, এমনকি বউকেও না। তবু বাধো বাধো লাগছে। অশ্রু তার বউ বাচ্চার সাথে তিনি চরম অন্যায় করেছেন, তাতে এতটুকু অনুশোচনা নেই জোহরা বেগমের। কিন্তু তার অন্যরকম লজ্জা লাগছে, হেরে যাওয়া লজ্জা। সতীনপুত্র বিদ্যান, রূপবান, গুণবান, দয়াবান আর এতরও আদর ভালোবাসা দিয়ে বড় করার পরেও তার পেটের গুলো এক একটা অপদার্থ, লোভী, নির্লজ্জ। অনিলা অন্যরকম, কিন্তু না রূপবতী না লেখাপড়া মাথা আছে। জীবনে অনেক খেলা খেলেছেন, নিজেকে পাকা খেলোয়াড়ই প্রমাণ করেছেন। কিন্তু আজ জোহরার মনে হচ্ছে তিনি পরাজিত, বিশ্রীভাবে পরাজিত, অশ্রু আর তার মৃত মায়ের কাছে। হ্যালো, আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর থাকা, তুমি আমার মেয়ের একটা জায়গা দিতে পারবে? এই এখনই। পারবো। কোথায়? আমি আসছি তোমার বাসার দিকে, তুমি হিরাজিল হোটেলের কাছে অপেক্ষা করো। সে কি? বাসায় আসুন, খাওয়া দাওয়া করে তারপরে বের হন, আমি তো সাথে থাকবই। কেন যে বুকে একটা মোচড় দিয়ে উঠল জোহরা কে জানে। না অশ্রু, আমি চরম বিপদে আছি। আজ তোমার বাসায় না, আমি রওনা হচ্ছি। একটু অপেক্ষা করুন, আমি গাড়ি পাঠাচ্ছি, রাস্তা ফাঁকা, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। না 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 না, গাড়ি কোনোভাবেই না, ড্রাইভার বা বাড়ির লোককে কিছু জানানো যাবে না। আমি রিক্সা নিয়ে রওনা দিচ্ছি, তোমাকে তুলে নেব, পথে সব বলবো। এত রাতে আপনার একা বের হওয়ার দরকার নেই, আমি রিক্সা নিয়ে এক্ষুনি আসছি। দারোয়ানকে না জানাতে চাইলে আমি মোড়ের মাথায় থাকবো, আপনি চলে আসবেন। জোহরা বেগমের চোখে পানি চলে এলো। যার জীবনটাকে তিনি এলোমেলো করে দিয়েছেন প্রতিটা পদে, বঞ্চিত, অবহেলা, কষ্ট আর অপমানকে যার গলার মালার মতন ঝুলিয়ে দিয়েছে, তার কাছ থেকে সহযোগিতা, এই মর্যাদা, এই উৎকণ্ঠা কি তার মতো মানুষের প্রাপ্য? আজ নিজেকেই অশ্রুর মা ভাবতে বড্ড ইচ্ছা করছে জোহরার। অশ্রু যেমন ব্যবহার করলো তা তো নতুন নয়, সে বরাবরই এমন শত অত্যাচারের পরেও এমন ব্যবহার করেছে। তবু আজ জোহরার এমন লাগছে না, আরিশার ঘটনায় মন দুর্বল হয়ে আছে বলে। জোহরা ভেজা গলায় বললেন, রেনু আর বাবু ভালো আছে তো? সাবধানে এসো অশ্রু। একজন কিশোর দরজা খুলে দিল বহুক্ষণ কলিং বেল দেওয়ার পরে। বোঝাই যাচ্ছে গৃহকর্মী। বাসায় কারা আছে? আইসেন আপনারে উল্টা জিগান আমারে করেছান। অশ্রু ছেলেটার মাথায় হাত রেখে বলে, বাসায় কে কে আছেন? নরম কথায় কাজ হয় না। ছোট সাহেব আর এক মাইয়া। মাইয়া মানে কি? ওনার স্ত্রী? তোমার ভাবি? অনেক মাইয়া তো আসে ওনার ধারে, বড় স্যার আর ম্যাডাম থাকলে। জোহরা বলে বসেন, সে মেয়েরা কি তোমার ছোট সাহেবের সাথে থাকে? মানে বলছিলাম বাসা ফাঁকা থাকলে তোমার ছোট সাহেব আর ওই মেয়েরা কি না কি সারা রাত এক করেই থাকে। যে অশ্রু বলল, খোকা, তোমার ছোট সাহেব আর নতুন ম্যাডামকে ডেকে আনো তো। নতুন ম্যাডামকে বলবে ওনার মা আর ভাই এসেছেন। খোকা দৌড়ালো, প্রায় সাথে সাথে দুজনেই হাজির। জোহরা বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলেন ছেলেটার দিকে। অশ্রু নাক কুচকালো, মদের তীব্র কটু গন্ধ, ঘাড় পর্যন্ত কোকড়া চুল, মাথা ধয়নি কতদিন কে জানে, হাত কাটা কালো গেঞ্জি, তাতে লেখা প্লে বয়, পরনে হাফ প্যান্ট।
আরিশার মুখে লজ্জার কোনো চিহ্ন নেই। এতক্ষণ বেশ টেনশনে ছিল, সত্যি যদি টাকা গয়না কেড়ে নিয়ে তাকে মেরে ফেলে। এখন মা ভাইকে দেখে পরিতৃপ্ত নিশ্চিন্ত মুখ। বিশাল 3 তলা বাড়ি, খাকি পোশাক পরা কত দুরন্ত গেটম্যান, সামনে পরিপাটি ফুলের বাগান, পড়ছে থেমে থাকা চকচকে মার্সিডিজ আর রেড রোডার, চেনে বেঁধে রাখা জার্মান সুপার। আশেপাশে ছা চকচকে অ্যাপার্টমেন্টগুলো দেখে জোহরা বেগম বিহ্বল হয়ে যে একবার ভেবেছিল আরিশা কাজটা মন্দ করেনি। অনিলার শ্বশুর কুলেরও জমজমাট অবস্থা, তবে এতটা নয়। এখন ছেলের সার্বিক অবস্থা দেখে শুনে ও বুঝে তার মাথা ঘুরছে। আরিশা, আমার সাথে চল, অনেক রাত হয়ে গেছে। ওয়েল ম্যাম, আরিশা আপনার সাথে যাবে মানে? সি ইজ মাই ওয়াইফ। আমাকে কিছু জিজ্ঞেস না করে বলে বসলেন আরিশা চল আমার সাথে। অশ্রু শান্ত গলায় বলল, আপনারা বিয়ে করেছেন কবে? আজ বিকালে। পেপারস দেখালে খুব ভালো হতো। হু আর ইউ ব্রাদার? আরিশা উত্তর দিল, দাদা ভাই। ওফ দাদা ভাই, ইউ আর স্ট্র ব্রাদার। তোমার প্যারেন্টস যার সহায় সম্পত্তি মেরে কেটে খেয়েছেন। দাদা, আপনাকে তো আরিশার বাবা মা ফ্যামিলি মেম্বার হিসেবে কাউন্ট করে না, সো আমিও করব না। আপনি আপনার নাকটা সব জায়গায় না গুলিয়ে সামলে রাখলে হয় না? হাই আল্লাহ, আরিশা এইসব কথা এই স্কাউন্ডলের সাথে শেয়ার করেছে? কতদিনের পরিচয়? জোহরা কঠিন গলায় আরিশাকে বললেন, তোর দাদাভাই বিয়ের কাগজপত্র দেখাতে বলেছে, দেখা। আমার কাছে তো নেই, ওর কাছে। এই ছেলে, দেখাও। মা, ওর একটা নাম আছে, অভি। অশ্রু ঠান্ডা গলায় বলল, অভি, কাগজপত্র দেখাও। সাক্ষী কারা ছিল তাদেরকে কল করো। তুমি আমার ভগ্নিপতি, তোমাকে আমি রিকোয়েস্ট করছি পেপারস দেখানোর জন্য। তোমরা পরস্পরকে পছন্দ করেছো, এইভাবে বিয়ে না করে যার যার ফ্যামিলিকে বললেই পারতে, আমরা ধুমধাম করে বিয়ে দিতাম। পেপারস দেখাও। আমরা আরিশাকে বাসায় নিয়ে যাই, তারপর দুই পক্ষ মিলেই বড় করে প্রোগ্রাম করব। না অশ্রু, এই বিয়ে আমি মানি না। আপনি একটু শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। ভাই অভি, কাইন্ডলি কাগজ দেখাও। অ্যাকচুয়ালি আজ বিয়ে হয়নি, আপনার বোন আসতে দেরি করে ফেললো, আরও কিছু ফটকা ছিল, সো বিয়েটা হলো না আজকে। বিয়ে হলো না যখন, আরিশা তুই বাসায় চলে গেলি না কেন? আর অভির কথা আমাদের আগে কেন জানাসনি? যা হওয়ার হয়ে গেছে। বিয়ে যখন হয়নি, আমরা আরিশাকে নিয়ে যাই। অভি, তুমি তোর বাবা মাকে জানাও, প্রস্তাব পাঠাও, স্বাভাবিকভাবে বিয়ে করো। শোনেন দাদা, আমার প্যারেন্টস জীবনেও আরিশাকে মেনে নিবে না। কেন? ভেরি সিম্পল, ফ্যামিলি স্ট্যাটাসের আকাশ পাতাল পার্থক্য। আমি তো আকাশ পাতাল পার্থক্য তেমন দেখতে পাচ্ছি না। কি করো তুমি? বাবা বিজনেস ম্যাগনেট, আমি কোম্পানির একজন এমডি। তুমি আরিশাকে ভালোবাসো? না হলে বিয়ে করতে চাচ্ছি কেন? বিয়ে করে কোথায় উঠবে? এখানে তো আরিশা অ্যালাউড হবে না। ব্রাদার, আমাদের কয়টা বাড়ি হিসাব নেই। তুমি কয়টা বানিয়েছো? ও মাই গড, আপনি এর মধ্যে আমাদের সম্পত্তির হিসাব করতে বসছেন? বিয়ের আগেই এই অবস্থা। ভুল বুঝো না। আরিশাকে বিয়ে করলে তোমার বাবা যদি তোমাকে ত্যাগ করেন, বিজনেসে না রাখেন, তখন বউকে নিয়ে কোথায় উঠবে? কি খাওয়াবে? আপনাকেও তো আপনার ফ্যামিলি ত্যাগ করেছিল। আপনি আপনার বউ বাচ্চাকে ফুটপাতে রেখেছেন, কেন বাসায় ওঠেননি, খাওয়াচ্ছেন না? জোহরা বেগম চেঁচিয়ে উঠলেন, আমার ছেলের সাথে তোমার তুলনা করো না। সে জীবনের সেকেন্ড হয়নি। সে অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক টাকা বেতন পায়। সে কারো সাহায্য নেয় না, অন্যকে সাহায্য করে। আমার বৌমাও বড় ইঞ্জিনিয়ার, কর্মঠ, ভদ্র, লক্ষ্মী মেয়ে। আরিশার মতো অপদার্থ না। তুমি কত দূর পড়েছ, কোথায় পড়েছ, কি কি যোগ্যতা আছে শুনি? আপনার ছেলে, আপনার বৌমা, হবু শাশুড়ি আম্মা দেখি দারুণ রসিকতা জানেন। জোহরা বেগম কাঁপছিলেন থরথর করে। অশ্রু বলল, আম্মা আপনি শান্ত হন। যে যাই বলুক, আপনার আর আমার সম্পর্কটা পাল্টে যাবে না। অভি আমার 2 মা, একজন মা জন্ম দিয়েছেন, আল্লাহর ইচ্ছায় তার কাছে চলে গেছেন, আর এই মা আমাকে মানুষ করেছেন। তুমি মা ছেলের সম্পর্ক নিয়ে হাসাহাসি করো না। কোনো সন্তান তার মায়ের অপমান সহ্য করতে পারে না, আমিও পারছি না। জোহরা বেগমের চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকলো। তিনি অশ্রুর মা, তার জীবন ধন্য। ঠিক আছে অভি ভাই, ওই কথাই থাকলো। আমরা আরিশাকে নিয়ে যাচ্ছি। তুমি বাবা মাকে জানাও, তাদের দোয়া নাও। তারা সম্মতি দিলে খুবই ভালো, না দিলে তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আরিশাকে নিয়ে জীবন শুরু করো, ধর্মীয় ও সামাজিক নিয়ম মেনে। আমি তোমাদের পাশে আছি। বাহ, আমার বাবা মার সম্মতি না দিলেও বিয়ে করব?
এ আমাদের শিক্ষা? তুমি তো বিয়ে করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলে, তার উপরে তোমরা একসাথে থেকেছো, তাহলে এই কথা উঠছে কেন? অশ্রু, ওর সাথে আরিশার বিয়ে দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। মুখ খুলল আরিশা। নো ওয়ে মা, আমি প্রেগনেন্ট 3 মান্থস, অবির বাচ্চার বাবা। ঘরে পিনপত নীরবতা। জোহরার মূর্তির মতো বসে আছেন, অশ্রু চুপচাপ। আরিশার এই স্পষ্ট লজ্জাহীন উক্তির পর সে কি বলবে ভেবে পাচ্ছে না। প্রথম মুখ খুলল অভি, গলায় লেশ মাখিয়ে বলল, আমার বাচ্চা কেন অন্য কারোর বাচ্চা হতে পারে না? অশ্রু এই প্রথম চড়া গলায় বলল, কি বাজে কথা বলছো অভি? ওয়েট ব্রাদার, 4 মাস আগে তো আপনার বোনের সাথে আমার ভালো করে সম্পর্কই হয়নি, তো 3 মাসের বাচ্চা আমার হয় কি করে? তোমার ছাড়া আর কার হবে? আরও অন্তত 10 জনের হতে পারে। অভি, খুব বাড়াবাড়ি করছো তখন থেকে, ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছো। ভাইজান, আপনার বোনকে জিজ্ঞাসা করুন আমার কথা সত্য কিনা, আমি তো নিউ কামার। ছি ছি, এত নোংরা কথা, এত নোংরা কাজকর্ম। অশ্রু অসুস্থ বোধ করতে থাকলো। জোরা আচমকা স্যান্ডেল খুঁড়ে আরিশাকে মারতে লাগলেন। তার মুখ টকটকে লাল, সারা শরীরে ঘামে ভিজে গেছে, বড় বড় নিঃশ্বাস ফেলছেন। অশ্রু জোর করে তাকে সোফায় বসিয়ে দিল। চল অশ্রু, আমরা চলে যাই। এমএ এখানেই পচুক গলুক, আমার খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। চল। চলবেন মানে? সেকেন্ড হ্যান্ড মাল আমাকে গুছিয়ে দিয়ে চালাবেন, কথাটার মানে কি? অশ্রু চিবিয়ে চিবিয়ে বলল, সেকেন্ড হ্যান্ড মাল যদি বলো, তোমাকে গছিয়ে দেওয়া হয়নি, তুমি বেছে নিয়েছো। নো ব্রাদার, আসল কথা বলি আপনাকে, এই মেয়েটাকে আমি বিয়ে করতাম না, তার টাকা পয়সাও কেড়ে করে নিতাম না, জাস্ট একটু এনজয় করে 2 দিন পর ছেড়ে দিলাম। আর এখন তো বিয়ের প্রশ্নই ওঠে না, পেটের ডিমওয়ালা মাছ। বাবা মাছটা আমি না, মনে মনে হিসাব করে দেখলাম কোনোভাবেই ডিম আমার না। এরপর খিস্তি শুরু হলো আরিশা আর অভির মধ্যে। আর এই অতি কুৎসিত গালাগালিজের মধ্যেই রক্ত জল করা অনেক কথা বের হয়ে আসলো। দুজনেরই বহুজনের সাথে শয্যার সম্পর্ক। পার্থক্য এই, অভিকে এই জন্য বিস্তর পয়সা খরচ করতে হয়, আর আরিশাকে প্রায় প্রতিদিনই প্রচুর কেনাকাটা করতে হয়। শাড়ি, সালোয়ার কামিজ, স্কার্ট, সোনার হার, হীরের দুল, আংটি, পারফিউম, ব্র্যান্ডের ঘড়ি, মেকআপ কিটস ইত্যাদি ইত্যাদি। আরিশার নিত্য নতুন জামা, ব্যাগ, জুতার রহস্য পরিষ্কার হলো জোহরার কাছে। জিজ্ঞাসা করলে আরিশা বিরক্ত হতো। কখনো বলতো দাদাভাই দিয়েছে, কখনো ভাবির নাম, কখনো অনিনার কথা, কখনো কোনো বন্ধুর নাম। বছর খানেক ধরে তো টিউশনির দোহাই দিচ্ছিল। সিদ্ধেশ্বরীতে 2টা টিউশনি করে নাকি 20,000 পাচ্ছে। কেমন মা তিনি, কিছুই টের পাননি? আরিশা চাচাচ্ছে, হারামজাদা, তুই 10 জনের নাগর হতে পারিস, আমি শুধু তোরই সাথে থেকেছি, মিথ্যাবাদী। জোহরা বললেন, এই ছেলে আর একটু কথা বলবি না আমার মেয়ের নামে। তুই এরপর থেকে নাক ক্ষত দিয়ে বিয়ে করতে চাইলেও তোর কাছে মেয়েকে বিয়ে দেব না। প্রতারণার জন্য জেলে ভাত খাওয়ার জন্য রেডি হ। ওরে আমার মহিলা, 2 পয়সার মানুষ, তুমি পাঠাবে জেলে? তোমার 14 গোষ্ঠীকে জেলে পাঠিয়ে দিতে পারি আমি। কুকুরের চেন খুলে দেওয়ার আগেই ভাগো। ও ভালো কথা, বাচ্চাটা আমার আদরের জামাই আসিফের হতে পারে, পসিবিলিটি ভেরি হাই। আমার পূর্বসূরি ছিলেন ভদ্রলোক। তোমার ছোট মেয়ে আর বড় জামাইকে একটু চেপে ধরলে সব তোমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। অস্বীকার করার উপায় নেই, আমার কাছে অন্তরঙ্গ ভিডিও আছে। আমারই হোটেলে কিংবা আমার বোচম ফ্রেন্ডের বাসায় ঘন্টা 2-এর জন্য ওরা উঠতো কিনা। ইস্কাটনে জোহরা ভিলায় দোতলায় নীরব নিরন্তন একটি ঘর। প্রতিতলায় বড় বসার ঘর, 3টি শোবার ঘর, খাওয়ার ঘর, ফ্যামিলি লিভিং রুম, একটি গেস্ট রুম। জোহরা নিজে দোতলায় রেখে তিনি ছেলে মেয়েদের মধ্যে লটারি করেছিলেন। সুমন নিচতলা পেয়ে খুব রাগ করেছিল। অনিলা 3 তলা, আরিশা 4 তলা পেয়েছিল। আরিশার মন্তব্য ছিল, আহ মা, 4 তলায় তোমরা যে দোতলাটা আমাকে দিয়ে দাও না। অনিলা লটারির কাগজগুলো ধরেনি। 3 তলা পাওয়ার পরেও কোনো উচ্ছ্বাস নিরুচ্ছ্বাস কিছুই দেখায়নি। বাবার করা এই বাড়িতে বাবার প্রথম সন্তানেরই কোনো ভাগ নেই। মায়ের ষড়যন্ত্রে ভাই বোনেরা এই অন্যায়ের বিষয়ে নির্বিকার। অনিলার খুব ঘৃণা হচ্ছিল বাবা মা ভাই বোনের উপর, সেই সাথে নিজের উপরও। সে ঠিক করে রেখেছিল কখনোই সে বাপের বাড়ির ভাগ নিবে না। আর জোহরার ফ্ল্যাটের গেস্ট রুমে 3 জন মানুষ। আরিশা ঘুমাচ্ছে, জোহরা আর অশ্রু বসে আছে মুখোমুখি।
অশ্রুকে দেখে সামাদ সাহেব বড্ড অবাক হয়েছিল, মুখে খুশির রেখাও ফুটে উঠেছিল, কিন্তু জোহরাকে দেখতে পেয়ে মনের ভাবকে দ্রুত চাপা দিয়েছিলেন। কেমন আছেন আব্বা? ভালো। সামাদ সাহেব হতভম্ব হয়ে গেলেন যখন জোহরা নরম গলায় বললেন, অশ্রু, এই ঘরে আয়। জোহরা পিছনে আরিশা তিনজন মিলে গেস্ট রুমে ঢুকে দরজা আটকে দিয়েছিল। অশ্রু, এই বাচ্চাটা আগে নষ্ট করতে হবে। 3 মাসের বাচ্চা নষ্ট করবেন? বাচ্চা এখন কতগুলো কোষের দলা নয়, রীতিমতো একটা প্রাণ। তাছাড়া আরিশারও রিস্ক আছে। রিস্ক থাকলে কি করার আছে? এই বাচ্চা রাখা যাবে না। রাখলে একসময় সবাই বুঝবে মেয়েটা প্রেগনেন্ট। তখন মানুষকে কি উত্তর দেব? কথাটা যৌক্তিক, আবার একটা প্রাণ নষ্ট করার অনুমতি কিভাবে দেওয়া যায়? অশ্রু, জি, কি করব? আমি বুঝতে পারছি না। আরিশাকে একবার জিজ্ঞেস করি। ওকে কি জিজ্ঞেস করবি? নষ্টা মেয়ে, নইলে নিজের দুলাভাইয়ের সাথে। বলেই জোহরার চোখে আঁচল চাপা দিলেন। অশ্রুর গা আবার ঘিন ঘিন করে উঠল। ইচ্ছা হলো আশিফ আর আরিশাকে খুন করে ফেলে। এই দুই শয়তান তার আদরের অনিলাকে ঠকিয়েছে। অশ্রুর মনের পৃথিবীতে বাস করে কয়জনই বা? মৃত মা, মমতাবাহী স্ত্রী, পঙ্গু সন্তান, কলিজার টুকরো বোন অনিলা, অনিলার ছেলে, আরও কয়েকজন আছে তার ভালোবাসার মানুষ। খুব কপাল সে এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছে। অর্থ নেই, কিন্তু ভালোবাসার মমতার সমুদ্র এক একজন। যত্নে আদরে ভালোবাসা আর সম্মান দিয়ে অশ্রু অনেক ক্ষত সারিয়ে তুলেছে তারা। তাছাড়া কিছু বন্ধু আছে, কয়েকজন শিক্ষক আছেন যাদের ভূমিকা অশ্রুর জীবনে অনেক। অনিলার ভাগ্নেকে এখনই নিয়ে আসতে ইচ্ছে হচ্ছে এই প্রতারক শয়তানটার কাছ থেকে। আনবে তো বটেই, বোনকে ভাগ্নেকে নিজের বাসায় মাথায় তুলে রাখবে অশ্রু আর রেনু, কিন্তু এমনভাবে সব কিছু করতে হবে যেন অনিলার মেন্টাল ট্রমা বেশি না হয়। অশ্রু, আমি ঠিক করে ফেলেছি। বাচ্চা নষ্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। আরিশা এই সময় চোখ খুলল, স্পষ্ট গলায় বলল, ওহ, আমি বাচ্চা নষ্ট করব না। এই হলো মার জাত। অশ্রু মায়া লাগলো আরিশার প্রতি। জোহরা বেগম খেকিয়ে উঠলেন। বাচ্চা নষ্ট করবি না মানে কি? কি করবি তাহলে? লোফার তো তোকে ঘাট ধরে বের করে দিল, আবার ওর কাছে ফিরে যাবে? ওর মিস্ট্রেস হয়ে থাকবে? না, ওই বরটাকে অনেক পয়সাওয়ালা ভাবতাম। এখন তো দেখলাম বাপের টাকা ছাড়া বড়টা রাস্তার ভিখারি। ওর আছেটা কি? তাহলে কি করবি? পেটের শত্রু নিয়ে তাকে নষ্ট না করে পূজা করবি নাকি? বাচ্চার বাবাকে বাধ্য করব আমাকে বিয়ে করতে। মানে আর কি, আমি তো আগে থেকেই জানি বাচ্চার বাবাকে। তোমার বড় মেয়ের যেন সর্বনাশ না হয়, তাই সময় মতো তার বরকে ছেড়ে দিয়েছিলাম। এখন তাকে ধরবো। আমার নিজের কথাও তো আমাকে ভাবতে হবে, তাই না? জোহরা ঝাঁপিয়ে পড়লেন আরিশার উপর। মেরে ফেলবো তোকে, নিজের হাতে গলা টিপে মেরে ফেলবো শয়তানের বাচ্চা। আমার আনিলার সংসারে যদি নাক গলাস, আল্লাহর কসম তোকে আমি নিজে শেষ করে ফেলবো। অশ্রু বললেন, আনিলা আর সায়নকে আমি ওই নোংরা লোকটার কাছে রাখবো না, আমার বাসায় নিয়ে যাব, মাথায় তুলে রাখবো ওকে। আমার বোন আর ভাগ্নেকে আমি সাধ্যমতো ভালো রাখবো। সেটা তুই করবি বাবা, আমি জানি, কিন্তু কি দরকার আনিলাকে এসব জানানোর? ওর মনটা ভেঙে দেওয়ার। অশ্রু, আনিলা তার ছেলে নিয়ে সংসারে মাথা উঁচু করে থাকবে, ওর স্বামী ওরই থাকবে। এমন স্বামীর কাছে কেন থাকবে আমার বোন? একটা চরিত্রহীন, একটা ঠকবাজ। ও আমার বোনের যোগ্য নয়। কি দুর্ভাগ্য, এমন একটা ছেলের সাথে আমি আমার বোনের বিয়ে ঠিক করেছিলাম। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। সে যাই হোক অশ্রু, আনিলাকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না। কি কষ্ট পাবে আমার মেয়ে, কত অপমানিত হবে চিন্তা করতো। আমি এই মেয়ের পেট আজকেই খালাস করব, এটাই ফাইনাল। আর এই নোংরা মেয়েটার মুখ থেকে যদি আর একটা জীবদশায় বের হয়, ওকে আমি নিজের হাতে খুন করব, দেখিস অশ্রু। আরিশা মন মরা হয়ে আছে। ফেলে দেওয়া বাচ্চার জন্য নয়, ভবিষ্যৎ নিয়ে সে উদ্বিগ্ন। তার কেলেঙ্কারির কথা কেউ জানবে না, তা সে জানে, কিন্তু এই যে তাল তাল নগদ টাকা, নিত্য নতুন দামি উপহার, চাইনিজ হাইফাই হোটেলে থাকা, এগুলোর কি গতি হবে? মা তার বাচ্চা খালাসের ব্যবস্থা করেছে অতি নিপুণভাবে, কাকপক্ষেও টের পায়নি। কলেজে যে টিচার বন্ধুবান্ধবকে রাজ্যের মিথ্যা কথা বলে মা একেবারে নরম হালুয়া বানিয়ে ফেলেছে। সবাই আক্ষেপ করছে কেন তারা আরিশার মতন ভালো মেয়েকে ভুল বুঝলো।
বিলাসিতার রসদ এখন কোথা থেকে জুটবে? সে চিন্তায় আরিশা একবারে কাতর হয়ে পড়ল। তাছাড়া পুরুষ সঙ্গ তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এখন কি হবে? জোহরা মেয়ের সাথে কথা বলে না। অনিলার স্বামীর সাথে না জড়ালে তিনি অতি সহজে আরিশাকে ক্ষমা করে দিতেন। এখন এই মেয়ের মুখের দিকে তাকালেও তার রাগ হয়, আর আসিফের কথা ভাবলে গা গুলিয়ে ওঠে। অশ্রু বলেছে অনিলাকে সব খুলে বলা হোক, তারপর আসিফকে ডিভোর্স দিয়ে অনিলা চলে আসুক তাদের কাছে ছেলেকে নিয়ে। একদিন নয়, দুদিন নয়, প্রায় বছর খানিক এই ছেলে অনিলাকে ঠকিয়ে তার বোনের সাথে কুৎসিত সময় কাটিয়েছে। হীরের আংটি, মুক্ত সেট উপহার দিয়েছে, দামি মোবাইল গিফট করেছে। এমন ছেলের সাথে কেন অনিলের মতন একটা মেয়ে থাকবে? জোহরা বুঝেছেন অসুর কথা ঠিক, কিন্তু এসব শুনে অনিলা যদি আত্মহত্যা করে, আত্মহত্যা না করলেও নিদারুণ আঘাত পাবে, অপমানিত হবে, এতে তো কোনো সন্দেহ নেই। তাছাড়া অনিলার ডিভোর্স দেওয়ার সাথে সাথে ওই বদমাইশ আর এই রাক্ষসী বিয়ে করবে নিশ্চিত। চোখের সামনে এসব দেখলে অনিলার প্রতি মুহূর্তে কষ্টের আগুনে পুড়বে না, বরং কিছুই না জানালো সেই ভালো। জোহরার কথা মতন অশ্রু তার অফিসে আসিফকে ডেকে পাঠালো। কি দাদা, হঠাৎ অফিসে ডাক? এই ভিডিও দেখো। আসিফ দেখলো, প্রথমে সামান্য চমকালেও পরে নির্বিকার। তোমার খারাপ লাগছে না? না। অশ্রু হতবাক হয়ে যায়। ব্যাপারটা আমার একার ইচ্ছে ঘটেনি, আমার থেকে আপনার বোনের ইচ্ছাটা 100 গুণ বেশি ছিল। আনিলার সাথে বিশ্বাসঘাতকতা কি করে করলে? দাদা, আপনার বাপ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেনি, আপনার সৎমা করেনি, আরিশা মায়ের পেটের বোনের সাথে করেনি। সাহায্য করলে সবাইকে করেন, শুধু আমাকে কেন? কে কি করেছে তার কথা আপাতত বাদ দাও, তোমার নিজের কথা বলো। আনিলার মতো একটা মেয়েকে ঠকালে কি করে? অনিলার মতো মানে সে কোনো স্পেশাল জিনিস? কোনো দিক দিয়ে আহামরি কিছু? চেহারা, বিদ্যা, বুদ্ধি, কোনো পুরুষকে খুশি রাখার ক্ষমতা, সব দিক দিয়ে জিরো। অশ্রু হতভম্ব হয়ে গেল। মানুষ এত নির্লজ্জ, এত বিবেকহীন হতে পারে? অবশ্য পারবে নাই বা কেন? তার বাবা, সৎ মা, অনিলার নানা নানি, অভি, আসিফ সবাই এক গাছের ছাল। স্বার্থপর লোভী, কেউ অর্থলোভী, কেউ দেহলোভী। হায়না কি এদের থেকেও নিষ্ঠুর? মনে হয় না। স্রষ্টা তো হায়নাকে বিবেক বুদ্ধি দেননি, মানুষকে দিয়েছেন। কি ভাবছেন? অনিলার মাকে বলবেন এই ভিডিও দেখে আমাকে কাবু করা যাবে না। এখানে তার বেহায়া মেয়েকেই বেশি দেখা যাচ্ছে। সে যদি তার মেয়েকে শরীর দেখে বিজনেস করতে চায়, করতে পারে। সময় বয়ে যায়। জোহরা হন্য হয়ে আরিশার জন্য পাত্র দেখেন। এই মেয়ের পড়ালেখা হবে না, তার নজর সাজগোজ, টাকা পয়সার ছেলেদের উপর। আবার কেলেঙ্কারি করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আরিশা তার চেয়েও চতুর, স্বার্থপর বাঘের উপর ট্যাগ আর কি। অনিলা মাকে বাধা দেয়। এত অল্প বয়সে আয়েশার বিয়ে কেন দিতে চাও মা? পড়ালেখা কমপ্লিট করুক। তোমার বোনের লেখাপড়া আর করতে হবে না, এমনিতেই বহুত পড়ে ফেলেছে, এখন নম করে বিদায় দিতে পারলে বাঁচি। মা আরিশার বিয়ের জন্য এত মরিয়া কেন হয়ে উঠলেন অনিলা বুঝতে পারেন না। বাসায় কিছু একটা হয়েছে। সে কিছুদিন পর পর আসে। মা আর আরিশার মধ্যে সে গলাগলি ভাব আর দেখে না। একদিন সন্ধ্যায় মায়ের ফোন পেয়ে সে বাসায় যায়। জোহরা তাকে নিজের ঘরে নিয়ে দরজা আটকে দেন আর তাকে বিস্ময়ে পাথর করে দিয়ে জানান একটু পরে আরিশার বিয়ে। এটা কি করে সম্ভব? ছোট বোনের বিয়ে বড় বোন জানলো 8 ঘন্টা আগে। শোনো, তোমার বোন একটা বাজে ছেলের পাল্লায় পড়েছে, নেশা ভাঙ করা ছেলে। মেয়ে মানুষের নেশাও আছে। সে ছেলেকে তোমার বোন বিয়ে করবেই। সে ছেলে কাল এসে আমাকে শাসিয়ে গেছে। আমরা যদি ওর সাথে আরিশার বিয়ে না দেই, তাহলে সে আরিশার মুখ পুড়িয়ে দেবে এসিড মেরে। আমার ছোটবেলার এক বান্ধবী, তোরা চিনবি না, কিছুদিন আগে আমার সাথে আরিশার মার্কেটে দেখেছিল। দেখেই তার মাথা খারাপ। সে তার বোনের ছেলের জন্য সম্বন্ধ নিয়ে এসেছে। আর ছেলে তার মা এসে আরিশাকে দেখে একদম ফিদা। আমি এবার ওই মাস্তানদের কাহিনী বললাম, শুনে ছেলের মা আর রিস্ক নিতে চাইল না। বলল আজই বিয়ে দিয়ে বউ নিয়ে যাবে, আরিশার কোনো বিপদ থাকবে না। আমিও আপত্তি করলাম না। ছেলে বিরাট ব্যবসায়ী, 3 পুরুষ ধরে এই ব্যবসা। ছেলে হোটেল ম্যানেজমেন্টে মাস্টার্স করেছে আমেরিকা থেকে। বাড়ির সবাই উচ্চশিক্ষিত, ভালো মানুষ। এর থেকে ভালো প্রস্তাব তো আর এই মুহূর্তে হয় না। আসিফ, আমার শ্বশুর কুলের লোক আসবে না, নিদেন পক্ষে শ্বশুর শাশুড়ি। না রে মা, খুব চুপচাপে বিয়েটা দিচ্ছি। তোর নানি, মামা, খালাদেরও বলিনি। আমরাই
পরে সবাইকে বুঝিয়ে বললে কারোর তো মাইন্ড করার কথা না। মেয়েটার জীবন আগে না সামাজিকটা আগে? তা অবশ্য ঠিক। অনিলা বোনের কাছে যেতে চাই, জোহরা বাধা দেন। এখনই যাস না আলিনা, মেয়ের ওই মাস্তানের জন্য আজাহারির শেষ নেই। সবার জন্য সবার সাথে খারাপ ব্যবহার করেছে, তোর সাথেও করতে পারেনি, বানিয়ে হাজারটা কথা বলতে পারে। আমি যখন যাব তখন আমার সাথে তুই যাস, বিয়ে পড়ানোর সময় একমাত্র তোকেই সামনে চলি। আসলে আরিশা তার মাকে এখন ভয়ঙ্কর সমঝে চলছে। সেদিনের কথা ভাবলে এখনও তার হাত পা ঠান্ডা হয়ে যায়। সবাই ঘুমিয়ে গেছে ভেবে রাতে আসিফের সাথে ফোনে খুব সদর্পণে কথা বলছিল। আসিফকে সে এখনও প্রচণ্ড ভালোবাসে, আবার সে তার কাছে ফিরতে চায়। অনিলাকে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিয়ে আসিফ আরিশাকে বিয়ে করুক, এইসব গুরুত্বপূর্ণ আলোচনা করছিল। হঠাৎ কি মনে হয় পিছনে ফিরে দেখলো জোহরা দাঁড়িয়ে আছেন। তারপরে ব্যাপারটা এই জীবনে আর ভোলার নয়। জোহরা মেয়ের চুলের মুঠি ধরে টেনে নিজের ঘরে নিয়ে গেলেন। হাতে আজদা এক বটি নিয়ে হিসিয়ে বললেন, তোকে সত্যি আজ জবাব করে ফেলবো। আমার ফাঁসি হলে হবে, কিন্তু তোকে আমি আজ শেষ করেই ফেলবো, কসম। আরিশা ভয়ে থরথর করে কাঁপছিল। মাকে ভয়ঙ্কর এক রাক্ষসীর মতো দেখাচ্ছিল। মায়ের চোখগুলো ঠেলে বাইরে বের হয়ে আসছিল। অনেক হাতে পায়ে ধরে বিভিন্ন কিরা কসম কেটে আরিশা সে যাত্রায় রক্ষা পেয়েছিল। তবে জোহরা আরিশাকে ইচ্ছে মতন এলোপাথারি মেরেছিল। আসিফের সাথে যদি আর কখনো আরিশা এতটুকু যোগাযোগ করে, মেয়েকে মেরে ফেলতে তার বিন্দুমাত্র হাত কাঁপবে না, সেটা জানিয়ে দিয়েছিলেন স্পষ্ট করে। আর হ্যাঁ, যেখানে তিনি আরিশার বিয়ে ঠিক করবেন, বিনা বাক্যে তাকে সেই ছেলেকেই মেনে নিয়ে সংসার করতে হবে, তাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। পাত্র তিনি ঘটকের মাধ্যমে ঠিক করেছেন। ব্যবসায়ী, 40 বছর বয়স, দেখতে অবশ্য খুবই হ্যান্ডসাম। বউ আছে, একটা বাচ্চা আছে। বউকে ভালো লাগে না, দ্বিতীয় বিয়ে করতে চায়। বউ কোনো ঝামেলা করতে পারবে না। তার বাপ মা নেই, অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ভাই বোনেরা কেউ বোন আর ভাগ্নির দায়িত্ব নিবে না নিশ্চিত। তাদের আর্থিক অবস্থাও সুবিধার নয়। বউটার বিদ্যা বুদ্ধির সাহস কোনোটাই নেই যে স্বামীর দ্বিতীয় বিয়েতে বাধা দিতে পারবে। লোকটার অনেক টাকা পয়সা। জোহরা রাজি হয়ে গেলেন। অশ্রু হতভম্ব গলায় জোহরাকে বলেছিল, দোজবরের কাছে ওকে বিয়ে দিবেন আর একটা মেয়ের সংসার নষ্ট করে? আমরা নষ্ট না করলেও ওর সংসার নষ্ট হতো। এই ছেলে আরেকটা বিয়ে করেই ছাড়বে, তাহলে আরিশাই তার বউ হোক। সে যা চায় তাই পেলো, সুন্দর বর, মেলা টাকা পয়সা। আপনি আনিলার সংসার বাঁচানোর জন্য আরেকটা মেয়ের সংসার তছনছ করে দিবেন? আরে বাবা, বলছি কি, ওই ছেলে তো অলরেডি বিয়ের জন্য মেয়ে খুঁজেই বেড়াচ্ছিল। লোকটা যদি প্রথম বউকে এত অপছন্দ করে তাহলে ডিভোর্স দেয়নি কেন? ওই তো এক মহাজালা। ছেলের বাপ আমার বৌমা বলতে অজ্ঞান। বুড়ো না মরা পর্যন্ত ডিভোর্স দেওয়া সম্ভব না। বুড়াবুড়ি ওই বউকে নিয়ে তাদের ধানমন্ডি বাড়িতে থাকবে, আর আরিশাকে নিয়ে জামাই গুলশানের ফ্ল্যাটে থাকবে। বাড়ি আরিশার নামেই হবে। আমি কথা বলে নিয়েছি। অশ্রু কথা বাড়ায় না, কিন্তু তার মনটা না দেখা সেই মেয়ে আর তার সন্তানের জন্য হু করে ওঠে। তার তো এই বিয়ে ভেঙে দেওয়ার শক্তি সাহস কোনোটাই নেই। নতুন জামাইয়ের ব্যাপার স্যাপার শুধু সামাদ সাহেব, জোহরা বেগম, অশ্রু আর আরিশা জানে। বাকি সবার জন্য জোহরা একই গল্প বানিয়েছেন। ছেলে এলো তার বড় বোন, একমাত্র ভাই ভাবি আর 4 জন বন্ধু নিয়ে। নোয়াজের ভাই বোনেরা আবার আগের বউকে দেখতে পারে না। গরিব গাইয়া কিসেমের, বিদ্যা নাই, বুদ্ধি নাই, রূপ নাই, বাপের বাড়ির মুরাদ নাই, এমন মেয়েকে পুছে না। অনেক সময় বইয়ের দুর্গতি দেখতে জানানোদের ভালো লাগে নাকি। ঘরে জোহরা অনেক আয়োজন করেছিল। মেয়ের জন্য গয়নাগাটি বউ আগে থেকেই তৈরি করে রেখেছিলেন, এই সাথে শাড়ি আর সালোয়ার কামিজের বাহার। দিনমোহরের কথা উঠলে ছেলে নিজেই বলল, আপনারা যা বলবেন তাই। জোহরা বললেন, 20 লাখ। নতুন জামাই হেসে ফেলল, বলল, 30 লাখ উইদাউট অর্নামেন্টস। আজকে আশিকে কেস দিয়ে দেব। আরিশার মুখ আলো হয়ে গেল। জোহরা হাসি তার 2 কান স্পর্শ করল। সামাদ সাহেব আলহামদুলিল্লাহ বললেন। সুমন অদ্ভুত ভঙ্গিতে বলে উঠল, ওয়াও, জিজুর পায়ে ঠেকাই মাথা। অনিলা ফিসফিস করে অশ্রুকে বলল, মানুষ এত টাকা কিভাবে বানায় রে দাদা? বিদায়ের সময় জোহরা আরিশাকে বুকে টেনে ফিসফিস করে বললেন, শোন, জামাইকে বেশি করে খুশি রাখবি। পুরুষ মানুষ কি পেলে গোলাম হয়ে যায় জানিসই তো। জয়েন্ট অ্যাকাউন্ট খুলে ফেলিস যত তাড়াতাড়ি সম্ভব। আমি তোকে সময় মতো সব বলে দেব।
সতীন আর তার ঝি তাকে তারা 2 মাস তো হয়ে গেল, কিছু তো করতে পারলি না। কিছু করতে পারলাম না কই, এই ফ্ল্যাট এখন আমার মামুনির, শুধুই আমার, 3000 স্কোয়ার ফিট। জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে বলেছিলাম, সে কাজ হয়েছে? ইয়েস মম। দেনমোহরের 30 লাখ তো তোর একার অ্যাকাউন্টেতে, তাই না? হ্যাঁ। পরে আর ওই অ্যাকাউন্টে জমা দিয়েছিস? না মা, আর দেওয়া হয়নি। কাদামে, জামাইকে বলবে তুই প্রতি মাসে একটা থোক টাকা যেন তোর অ্যাকাউন্টে জমা দেয়। শুধু হাত খরচ দিলে চলবে? নিজের হাকের জিনিস গুছাতে হবে। টাকা পয়সা এবেলা গুছিয়ে নাও, আর ওই সতীন তারাও। সে তার মেয়েকে নিয়ে আমার শ্বশুর শাশুড়ির কাছে থাকে, তাদের খরচ আমাদের দেয়া লাগে না। আরে বোকা মেয়ে, তারপরও পথে কোনো কাটা রাখতে হয় না। জামাই তাদের খরচ দেয় না, ভালো কথা, কিন্তু আল্লাহ মাফ করুন, জামাইয়ের ভালো মন্দ যদি কিছু হয়ে গেল, সম্পত্তি কি তুই একা পাবি? ওই বউ পাইব, তার মেয়ে পাবে। সময় থাকতে যা যা পারো নিজের নামে করে নাও। আজ সকালেও তো গুলি খেয়ে এক ব্যবসায়ী মরলো। আর হ্যাঁ, বাচ্চা নিয়ে নে তাড়াতাড়ি, ছেলে হলে ফকির খাওয়াবো। আরিশা আর জোহরার মিটিং খুব ঘন ঘন হয়। জোহরা 2 দিন পর পর রাজ্যের রান্না বান্না করে আরিশার বাড়ি এসে উপস্থিত হন। আর এখন আমার উপর রাগ আছে? যা করেছি তোর ভালোর জন্যই করেছি। জামাইকে হাতের মুঠোয় রাখবি, যেন আলগা না হয়। এই বুদ্ধি আরিশাকে না দিলেও চলে। সে জোহরার থেকেও পাকা খেলোয়াড়। স্বামী তার আঁচলে বাঁধা। প্রতি মাসের শুরুতে বাড়ি ভাড়া তুলে অনিলা আর আরিশার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন জোহরা। ইদানিং সুমন টাকার জন্য খুব বাইনাক্কা শুরু করেছে। ওদের অ্যাকাউন্টে টাকা পাঠাও আর আমার ভাগের টাকা দিয়ে সংসার চালাও, এই কেমন কথা? সংসার চালানো লাগবে না, তোর বাপের কি এখন চাকরি করে? ব্যাংক থেকে তো প্রতি মাসে টাকা তোলোই। তোর দুশ্চিন্তার কিছু নাই বাপ। আর বড় হ, পড়াশোনা শেষ হোক, তখন অ্যাকাউন্ট খুলে দেব। আমাকে কিন্তু ঠকাচ্ছ মা, আমার অ্যাকাউন্ট খোলারই পারমিশন দিচ্ছ না, আর আপাদের ব্যাংক ব্যালেন্স হিমালয়ের সমান উঁচু করে দিচ্ছ, আর ওদেরও বলিহারি। এক একজনের স্বামী টাকার কুমির, তাও বাবের বাড়ির ভাগ পাই পাই করে বুঝে নেওয়া চাই। জোহরা মনে মনে প্রমাদ শোনেন। সুমন খুবই মেধাবী, একসময় ফাটাফাটি রেজাল্টও করত, কিন্তু এখন তার লেখাপড়ার ধস নেমেছে। আর ছোটবেলা থেকে এই ছেলে চরম স্বার্থপর। মানবিক গুণাবলী নিয়ে তিনি খুব একটা মাথা ঘামান না, কিন্তু তার বড় আশা ছিল লেখাপড়ায় অন্তত এই ছেলে অশ্রুকে টেক্কা দিবে। তার হলো না। এক সন্ধ্যায় অনিলার বাসা থেকে বেরিয়ে আসার পর জোহরা আর সামাদ সাহেব সবিস্ময়ে দেখলেন আলমারির পাল্লা খোলা, লকার ভাঙা। জোহরা হিসাব মতে প্রায় লাখ টাকা গায়েব। বাসায় শুধু সুমনই ছিল, এখন নেই। তার কাছে বাসার সদর দরজার একটা এক্সট্রা চাবি আছে। কাজের মেয়ে ফুলকিকে নিয়ে গেছিলেন নিজের সাথে। মেয়েটার বয়স 14-15, রাতে রান্নাঘরে ঘুমাতো। এক সকালে কাঁদতে কাঁদতে অভিযোগ করেছিল রাতে সুমন ভাইয়া তার গায়ে হাত দিয়েছে। ঠাস করে চল লাগিয়েছিলেন জোহরা। জিপ টিনে ছেড়ে ফেলবো হারামজাদি, আমার ছেলে নামে মিথ্যা কথা। ফের যদি এমন কথা শুনি বা কাউকে যদি এইসব বানানো কথা বলিস, আমার কানে যদি আসে, বাড়িতে তোর লাশ পৌঁছাবে বলে দিলাম। চোটপাট করলেন বটেন, কিন্তু সত্যিটা তো ভালো করেই জানেন। ছেলেকে গোপনে বোঝাতে গেলেন তার ঘরে। এই বয়সে ভুল ত্রুটি হয় বাবা, তবে এমন ভুল আর করো না। লক্ষ্মী পাপ আমার। এরা সিনাল ধরনের মেয়ে, কিভাবে তোমাকে ফাঁসিয়ে দেবে, তুমি সরল মানুষ, টেরও পাবে না। যেমন ভাবে নানি ফাঁসিয়েছিল নানাকে। এরপর থেকে ফুলিকে নিয়ে আলাদা ঘরে ঘুমন জোহরা। যেখানে যান সাথে করে মেয়েটাকে নিয়ে যান। রাতে সুমন বাসায় ফিরলে তার হাত ধরে হিড়হিড় করে টেনে নিজের ঘরে নিয়ে আসলেন জোহরা। সামাদ সাহেবও ঘরে ছিলেন। লকার ভেঙে টাকা নিলি কেন? লাখখানিক টাকা, এত টাকার কি দরকার তোর? কি যাতা বলছো? তোমার ঘরে আসিনি আমি। দুপুরে ঘুমালাম, ঘুম থেকে উঠে ক্যাম্পাসে গেলাম আড্ডা দিতে। কি ঘটনা? আলমারি, লাখ টাকা, এগুলো কি বলছো? টাকা কথা কি বলো মা, কিছু বুঝতে পারছি না। ঠাস করে এক চর কষিয়ে দিলেন জোহরা বেগম সুমনের গালে। ছেলে খপ করে মায়ের হাত চেপে ধরল। তোমার এত বড় সাহস আমার গায়ে হাত তুলো? পৃথিবীর 1 নম্বর বাজে মহিলা। আমি টাকা নিয়েছি, প্রমাণ কি? তোমার মেয়েদের কাছে এক্সট্রা চাবি নেই? তোমার ছোট মেয়ে এসে গোপনে এই কাজ করতে পারে না? সেও তো তোমার মতো লোভী। জোহরা অন্য হাতে আরেকটা চর কষালেন। সুমন মায়ের ডান হাত মুচড়ে দিল।
জোহরা ব্যথায় চেঁচিয়ে উঠলেন। দেই হাতটা ভেঙে, এত বড় সাহস! তুমি আমার গায়ে হাত তুলো, তোমার দুইটা হাতই ভেঙে টুকরো করে ফেলবো। জোহরা আর সামাদ সাহেব হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। বাস্তবের জগতে আছেন না স্বপ্ন দেখছেন? প্রথমে সামলে উঠলেন সামাদ সাহেব। বদমাস ছেলে, মায়ের হাত ছাড়ো। এত অধপতন তোমার? বড়, তুমি চুপ করো, আমাকে শাসন করতে এসো না। যে লোক নিজের মা মরা ছেলেকে ঠকায় সে আমাকে বদমাশ বলে। টাকা নিয়েছি, বেশ করেছি, যখন লাগবে তখনই নেব। জোড়া খুন করতেও আমার হাত কাঁপবে না, কথাটা মাথায় রেখো। কয়েকদিন পরের ঘটনা। অশ্রু বাসা। আনিলা, নিজের পায়ে দাঁড়াতে হবে যে বোন। কেন দাদা ভাই হঠাৎ এই কথা বলছো কেন? বারে, আসিফের অনেক টাকা পয়সা আছে বলে তুই নিজে কিছু করার চেষ্টা করবি না? আমার যে কোনো যোগ্যতা নেই দাদা ভাই। ঘষ্টাতে কোনভাবে পাশ করা মেয়েকে কে চাকরি দেবে বলো? কে চাকরি দিবে কথাটাতে আমার আপত্তি আছে। কারোর দেওয়ার অপেক্ষায় কেউ থাকবে কেন? কেউ দিবে এই চিন্তাটাও বা আসবে কেন? নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়াতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষাই তো আসল শিক্ষা নয়। নিজের পায়ে দাঁড়াতে গেলে কি চাকরি করতে হবে? আর কিছু করা যায় না? কি করব? আমার তো কোনো গুণ নেই। সেলাই ফোড়াই, ভালো রান্নাবান্না কিছু পারি না। একেবারে ওয়ার্থলেস যাকে বলে। এক থাপ্পড় লাগাবো। তুই কি তোর মধ্যে কি আছে তা তুই নিজে জানিস না? আমার চোখে তুই পৃথিবীর 1 নম্বর শ্রেষ্ঠ মেয়ে, তবে 3 জন একসাথে। আমার সাথে নিশ্চয়ই বড় আম্মা আর ভাবি এক সিটে বসে আছে। অশ্রু হাসলো। শিখে নে, সেলাই, রান্না, পাটিক বুটিক, মোমের কাজ শিখে নে। আজকাল অনেক মেয়ে দুর্দান্ত ব্যবসা করছে। শায়নের আপুর কাছে আমার কিছু চাইতে ইচ্ছা করে না দাদা। ও সব সময় বলে আমার যা লাগে আলমারি থেকে যেন নিয়ে নিই, কিন্তু আমার একদমই ইচ্ছে করে না। তোমার নিজের অ্যাকাউন্ট তো অনেক টাকা জমার কথা বোন। ভাবি, মা আমার নামে ফ্ল্যাট ভাড়ার যে টাকা রাখে আমি তা ছুঁয়েও দেখি না, দেখবও না। যে বাড়িতে আমার দাদা ভাইয়ের অধিকার নেই সে বাড়ি আমার বাড়ি কখনো হতে পারে না। পাগল মেয়ে, আমি তো ইঞ্জিনিয়ার মানুষ। তোর ভাবিও আমাদের দিন ভালোই চলে যায়। কেন তাহলে এসব হাবিজাবি ভাবিস? না দাদা ভাই, কিছুতেই ও ফ্ল্যাটের ভাড়া আমি নিতে পারবো না। এই তো বেশ আছি, খাওয়া পড়ার তো কোনো অভাব নেই। অনিলা আসলে খুব বেশি সাধারণ থাকে, চাহিদা শূন্য মানুষ। বাবুকে রেনুর কোলে করে নিয়ে এসে অনিলার কাছে দেয়। বাবুর ঘুম ভেঙে গেছে, ধরো ওকে, আমি একটু তোমার প্রিয় চপ বানাই। অনিলা বাবুকে বুকে চেপে ধরে। বাবুর মুখ একদিকে একটু কাত হয়ে থাকে, মুখ দিয়ে লালা পড়ে মাঝে মাঝে। কারোর দিকে তাকায় না। হঠাৎ করে দুর্বোধ্য ভাষায় কি যেন বলে। রেনু এক বাটি স্যুপ অনিলার হাতে দিয়ে যায়। অনিলা খুব যত্ন করে ভাইপোকে খাওয়াতে থাকে। দাদা ভাই, সুমনটা তো একদম উচ্ছন্নে চলে গেছে। মা সেদিন কান্নাকাটি করছিল, ড্রাগ ধরেছে বোধ হয়। আমার বাপ মায়ের ছেলে কি আর হবে বলো দাদা ভাই? আনিলা, বাপ মাকে নিয়ে কথা বলতে নেই। সমালোচনা করে কোনো লাভ আছে বল? বাপ মার দোষে বাচ্চা কাচ্চা নষ্ট হলে আমার বা তোর ভাবিরও নিশ্চয়ই কোনো পাপ আছে। নইলে বাবুর এই অবস্থা হবে কেন? দাদা ভাই, কার সাথে কার তুলনা করো? বাবু অসুস্থ, নষ্ট নয়। আর সুমন মাথা থেকে পা পর্যন্ত নষ্ট ছেলে। লকার ভাঙার ঘটনার প্রায় 6 মাস চলে গেছে। সুমন এখনো ভয়ঙ্কর বেয়াদব আর বেপরোয়া। জোহরা বাধ্য হয়েছেন তার নামে অ্যাকাউন্ট খুলতে। মাসে মাসে ফ্ল্যাট ভাড়ার টাকা সেখানে জমা রাখতেন। তাও ছেলের স্বাদ মেটে না, আরও টাকা লাগবে। জোহরা বেগমকে সে ইদানিং শাসাচ্ছে বোনদের ভাগও তার নামে লিখে দিতে। 2 বোনই মহা বড় লোক। তোর লজ্জা লাগলো না এই কথা বলতে? নিজের 2 বোনকে হিংসা, কুলাঙ্গার কোথাকার। আমার ভাইকে যখন ঠকাতে পেরেছো, তারই ভাগের জমি গয়না হজম করে, তাহলে এখন আমি তোমার 2 মেয়েকে আমি ঠকাতে পারবো না কেন? আর আমি হলাম ছেলে, আমার অর্ধেক পাবে ওরা। আস্ত ফ্ল্যাট ওদের নামে কেন? বাড়ি আমার নামে, আমি আমার ইচ্ছে মতো ভাগ ভাটোয়ার করব। দরকার হয় তোকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব, 1 ফুটা পয়সাও পাবি না। ঠিক ওই দিনই তুমি ছবি হয়ে যাবে জননী, কিরা কেটে বলছি। জোহরা বেগম হাত পা কাঁপতে থাকে। সুমন এখন একটা দানবের নাম, সে সবই পারে। আরিশা ভয়ে এই বাসায় আসে না। সবচেয়ে কষ্টের বিষয় হলো আরিশা তার বাপ মাকে কঠোরভাবে নিষেধ করেছে তার বাসায় যেতে। কারণ সপ্তাহ 2 আগে সুমন যে তুমুল হল্লা করে এসেছে আরিশার সাথে, টাকা আর গয়নার দাবি করেছে।
ছুরি দেখিয়েছে। 14 ভরি গয়না সে আরিশার গা থেকে খুলে নিয়েছে বুকে ছুরি ধরে। গলার হার, কানের দুল, আংটি, চুড়ি সব মিলে 14 ভরি। এই সময় কাজের ছেলের গোপন ফোন পেয়ে আরিশার স্বামী তার 3 জন সন্ডা টাইপের কর্মচারী নিয়ে হাজির। একটু পরে পুলিশ। এক রাত হাজতের থেকে খালাস। তাকে ছাড়িয়ে আনার ইচ্ছা সামাদ সাহেব, অশ্রু, অনিলা কারুর ছিল না। জোহরা বেগমের আহাজারিতেই এই এক পর্যায়ে ছোট জামাইয়ের পা জড়িয়ে ধরতেই আরিশা মামলা তুলে নিয়েছে। সেদিন থেকে আরিশাদের সাথে সবার সম্পর্ক শেষ। আরিশা প্রচণ্ড খেপেছে মায়ের ওপর। এমন ছেলের জন্য এত নাটক? ওকে তো আমি ক্রস ফায়ারে দিতে চেয়েছিলাম। এখন ছাড়া পেয়ে ড্যাং ড্যাং করে ঘুরবে। গলায় এবার ছুরি ধরেছিল, এরপর গুলি করবে। তোমার তাতে কি আসে যায়? ননী গোপাল তোমার কোলে থাকলেই হলো। আজ থেকে কেউ তোমরা আমার বাসায় এসো না, আমিও যাব না। এত কিছুর পরও একদিন জোহরা গিয়েছিলেন আরিশার বাসায়। সন্তান স্নেহ বলে কথা, কমপ্লেক্সের দারোয়ান তাকে গেটের ভিতরে ঢুকতেই দেয়নি। সাহেব মেম সাহেব কঠিন নিষেধ আছে। হাজার গলাবাজিতে কাজ হয়নি। সামাদ সাহেব একদিন বলে বসলেন, সবই আমাদের দুজনের কর্মফল। অশ্রুর পুলিশ মামার সাথে তার একদিন দেখা হয়ে গিয়েছিল রাস্তায়। কেউ কাউকে চিনতে পারতেন না এতদিন পরে, কিন্তু মামার সাথে অশ্রু থাকায় সামাদ সাহেব পালানোর পথ পেলেন না। পুলিশের বড় কর্তা নিচু কিন্তু অবিশ্বাস্য কঠিন গলায় তাকে বেশ দুটি কথা শুনিয়ে দিল। এত জঘন্য একটা লোকের সাথে আপনাকে কিভাবে বিয়ে দিয়েছিলেন আমার আব্বা? লোক চিনতে এত বড় ভুল করলেন তিনি। একই সাথে চোর, ডাকাত, ঠকবাজ, ঘুষখোর, এত নির্লজ্জ, মিথ্যাবাদী, বন্ড আমি আমার পুলিশ জীবনে দেখিনি। প্রতারণার দায়ে শ্বশুর বাড়ি ঢুকাতে আমার 2 মিনিট সময় লাগতো। অশ্রুর অনুরোধে হলো না, কাপুরুষ কিছু একটা। অশ্রু শুনতে পায়নি কথাগুলো। সে বাপকে সালাম দিয়ে একটু দূরে দাঁড়িয়েছিল। অশ্রুর মামা একদলা থুতু সামাদ সাহেবের পায়ের কাছে ফেলে বড় বড় পায়ে হেঁটে অশ্রুর কাছে চলে গেলেন। এদিনই মৃত্যু ভয় জেঁকে বসেছে সামাদ সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়েও লাভ হচ্ছে না। সারা জীবন অপকর্মের ছবি সারাক্ষণ মনের পর্দায় ভাসে। বিশেষ করে অশ্রুর বিষয়টি, তার প্রথম সন্তান। কিভাবে আদরে যত্নে মানুষ হওয়ার কথা ছিল আর কিভাবে হলো। আজ তবা করলেও এই গুনাহ মাফ হবে না। 1 বছরে অনেক পরিবর্তন ঘটে গেছে জোহরা মঞ্জিলে। সামাদ সাহেব স্ট্রোক করেছিলেন, এখন শয্যাশায়ী। খাইয়ে দিতে হয়, টয়লেটে নিয়ে যেতে হয়। একজন তরুণ এইসব কাজ করে দেয় বটে, তবে প্রসন্ন চিত্তে না। বেতন নয় অবশ্য প্রচুর, সেই সাথে কথায় কথায় বকশিস তো আছেই। খরচ অশ্রু বহন করে। একজন ফিজিওথেরাপিস্ট আসেন, তিনি রেনার দুলাভাই অর্থাৎ অশ্রুর ভাইরা। ভদ্রলোক অসম্ভব দক্ষ, যত্নবান, কিন্তু হাজার অনুরোধেও তিনি ফি নিতে রাজি নন। ভাইরের বাবার কাছ থেকে টাকা নেওয়া তার কাছে এথিক্স বিরোধী। তাছাড়া অশ্রু ভাই আর রেনু আপাই তো তার স্ত্রী শানুকে লেখাপড়া শিখিয়েছেন, বিয়ে দিয়েছেন। এমন ভাইরার বাবার কাছ থেকে ফি নেওয়া গুনহা। সামাদ সাহেব শোনেন, তার চোখ বেয়ে পানি পড়তে থাকে। গো গো করে দুর্বাধ্য ভাষায় কি যেন বলতে চান। অশ্রু আসলে ব্যাকুল হয়ে তার হাত চেপে ধরে থাকেন। জোহরা বেশ কয়েক মাস আগে নির্জনে অশ্রুর 2 হাত চেপে ধরে ক্ষমা চেয়েছেন, সাথে হাউমাও কান্না। আসলে জীবনের তারণ্য, শারীরিক শক্তি, ক্ষমতা, ঐশ্বর্য যে ক্ষণস্থায়ী, জীবনের যে ভিন্ন অধ্যায় আছে তা জোহরা ভুলে গিয়েছিলেন। ভেবেছিলেন তার রাজত্ব একইভাবে চলবে, চলতেই থাকবে। এই সুখ আর ক্ষমতার কোনো শেষ থাকবে না। জোহরা তার নিজের নামে ফ্ল্যাট অশ্রুকে লিখে দিয়েছেন, আর 50 লক্ষ টাকা বাবুর নামে। রেনুকে নিজের 15 ভরি গয়না। অশ্রু বিনীত গলায় এসব নিতে জোর অস্বীকার করেছে। তারা দুজনে ইঞ্জিনিয়ার, বেসরকারি নামকরা প্রতিষ্ঠানে আছে, প্রচুর বেতন। তাদের অভাব নেই। আব্বা আম্মা নিজেদের ফ্ল্যাটে ভালো থাকলেই সে সুখী। জোহরা অশ্রুর কথা কানে তোলেননি। ফ্ল্যাট অশ্রুর নামেই করেছেন। বলেছেন, জোর করে মুখ আমার নেই বাবা, তোর যেদিন খুশি সেদিনই চলে আসবি। এই পিছাস মহিলাকে যদি পারিস ক্ষমা করে দিস। রেনু বাধ্য হয়েছিল গয়নাগুলো নিতে। বাবু বাঁচেনি। অশ্রু রেনু অনেকদিন ধরে মানসিক প্রস্তুতি নিয়েই রেখেছিল। অনিলা পাগলের মতন কান্নাকাটি করেছিল। আরিশা আর সুমনের মতন মানুষও শোকে কয়েকদিন মুহ ছিল ভাইপুর মৃত্যুতে। সামাদ সাহেব বুক চাবড়িয়েছিল, তার বিচিত্র শব্দ করেছিল। জোহরা বেগমের আন্তরিক বুক ফাটানোর কান্না, অবাক হয়ে গিয়েছিল সবাই।
আসলে এই কান্নায় মিশেছিল অনেক কিছু। বাবুকে উদ্দেশ্য করে বিভিন্ন সময়ে বলা জোহরার নানা কটু কথার জন্য প্রবল অনুশোচনা ও লজ্জা, যেমন পাগল, লুলা, সাক্ষাৎ শয়তান ইত্যাদি। নিজের প্রতি তীব্র ঘৃণা, সারা জীবনের নানা কৃতকর্মের জন্য অনুশোচনা, আরিশার জঘন্য মনোমানসিকতা আর কার্যকর্ম, সুমনের 100% বকে যাওয়া। এত ঘটনার পরেও তার প্রতি অশ্রু আর রেণুর দায়িত্ব পালন, তাদের কাছ থেকে মর্যাদা পাওয়ার লজ্জা, সব কিছু মিশেছিল এই হৃদয় বিদারী কান্নার মধ্যে। অনেক পরে জোহরা রেণুকে বলেছিলেন, বাবুর নামে আমার রাখা টাকাটা কোনো ভালো কাজে দান করো। আমি মন্দ টাকাটাও মন্দভাবে আয় করা, কিন্তু মা, বাবুর জন্য আমার নিয়তটা মন্দ না। বাবু মারা যাওয়ার 2 মাস পরে হার্ট অ্যাটাক করলেন জোহরা। অপারেশন লাগলো। অশ্রু তার 2 মামা রক্ত দিল। একই গ্রুপ হওয়ার সত্ত্বেও 2 জামাই আর সুমন দিল না। তাদের ভয় লাগে। অনিলা তার মায়ের কাছ থেকে পাওয়া সব টাকা দিয়েছে বাবুর নামে গড়া ফাউন্ডেশনে। জোহরার দেওয়া টাকা, অনিলার টাকা, অশ্রুর রেণুর টাকা, রেণুর ভাই বোনদের দেওয়া টাকা আর বাবুর নানার দেওয়া 1 টুকরো জমিতে খুব ভালোভাবে শুরু হয়েছে ফাউন্ডেশনটি। সব দায় দায়িত্ব নিয়েছে অনিলা। কোনো শিশু যেন চিকিৎসার অভাবে না মরে। আসিম মানুষটার চরিত্র সুবিধার না হলেও বইয়ের কাজকর্মে সে বাধা দেয় না। অনিলাকে সে খুবই ভালোবাসে, সবসময় বাসত, কিন্তু বিকৃত জৈবিক চাহিদা তাকে পথভ্রষ্ট করে। অনিলা আসিফের সাথে বোনের সম্পর্কের বিষয়ে কিছুই জানে না। আরিশার পর এখন তার বউকে খাতির করে না। বউকে প্রায় বলে, তোমার নজর ছিল, টাকা পয়সা বাড়ি থেকে ভুল করে সব দিয়ে দিয়েছে, এখন নিজের পথ মাপো আর বাচ্চা কাচ্চার কথা ভাবনা তো এর না। তোমার আমার বাচ্চা কেউটের ছানা বই অন্য কিছু হবে না। বলতে গেলে আরশির সব গয়না খেয়ে নিয়েছে ছামারটা, আবার বিয়ে করার ইচ্ছা বোধ হয়। আরশার থাকলো গুলশানের বিশাল প্লেটার 50 লক্ষর মতো টাকা, সামান্য কিছু গয়না, মায়ের দেওয়া প্লেট, টাকা, গয়নাকাঠি। আরিশার শ্বশুর তার ব্যবসার একটি বড় অংশ পুত্রের প্রথম স্ত্রী আর নাতির নামে লিখে দিয়েছেন। বিশেষ করে সবচেয়ে লাভজনক পরিবহন ব্যবসা। তাদের অবর্তমানে বৌমা আর তার মেয়ে যেন এতটুকু সমস্যা না হয় তার সব ব্যবস্থা করেছেন তিনি। আরিশা ও তার স্বামী ধানমন্ডির ওই বাসায় নিষিদ্ধ। সুমনের বাড়াবাড়ি সীমা ছাড়িয়ে গিয়েছিল অনেক আগে। সব বাড়াবাড়ির অবসান ঘটল দায়ের কোপে নিজের বাড়িতে কাজের মেয়ের হাতে। এককালে জোহরার খুব ইচ্ছা ছিল তার ছেলেমেয়েদের ছবি পেপারে ছাপা হোক। সুমনের ছবি দেশের সব সংবাদপত্রে কয়েকদিন ধরে রমরমা কবর সহ ছাপা হলো, 2-1টা ম্যাগাজিনেও ছাপা হলো। সবাই ছিছি খার করলো, কেউ থুতু ফেললো। বইটা ছাত্র হয়ে এত নোংরা। অনিলা আরিশার স্বামী যার যার বউকে কথা দিয়ে ধুয়ে ফেললো। পাহাড় সমান কষ্টের মতো জোহরা একটু স্বস্তি পেলেন কি? কিছু ভালো লাগে না, খেতে ইচ্ছা হলে খান, নতুবা রেণু বা অনিলা প্রতিদিন এসেই সাধ্যমতো চেষ্টা করে তাকে খাওয়াতে, চুল বেঁধে দেয়, গল্পের গুজব করে। জোহরা চুপ করে বসে থাকে। জীবনে কতটুকু অংশ আর অবশিষ্ট আছে, প্রায় পুরো অধ্যায় কেটে গেল অমানুষের মতো। এক কণ্ঠ লোভ, হিংস, স্বার্থপরতা, মিথ্যাচারিতা, ঠকবাজি করে। জীবন নাটকের শেষ অঙ্কে এসে খুব মানুষ হতে ইচ্ছে করে। আপনি এখন পর্যন্ত কিছু খাননি? সন্ধ্যা 6টা বাজে। শুকিয়ে কি অবস্থা আপনার? রেনু, স্যুপটা খাইয়ে দাও তো। উঠুন, স্যুপটা খান। আপনার পছন্দের খাবারগুলো রেনু নিজে রেঁধে এনেছে। উঠুন, খান। আমাদের দিকে তাকান। আমাদের বাবুও আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের বুকের ভেতরেও দগদগে ঘা। এই ঘা কখনো শুকাবে না, কিন্তু তাই বলে থেমে থাকলে চলবে? আমি সুমনের সুখে শুয়ে থাকি। কে বলল তোকে? আমার আসলে কিছু ভালো লাগে না রে। আর আমি এখন মরলেও ক্ষতি নেই, আমার কারোর দরকার নেই। কে বলল আপনাকে কারোর দরকার নেই? অশ্রু, ঠাট্টা করছিস বাবা? মোটেও না। আপনাকে দায়িত্ব নিতে হবে। বাবুর ফাউন্ডেশনের চেয়ারপারসনের দায়িত্ব। অনেক কাজ। এখন শুয়ে থাকলে চলবে? কেমন দাদি আপনি? কয়েকদিন পর জোহরা চিৎকার করে কাঁদতে থাকেন। কেমন করে আমাকে তোদের বাপকে ক্ষমা করলি অশ্রু? রেণু, কেমন করে আমাদের এত খেয়াল করিস তোরা? অশ্রু, সে ছোটবেলার মতোই আমাকে আবার মা বলে ডাকবি? সত্যি আমাকে মা ভাবতে পারবি? অশ্রু চুপ করে থাকে। জোহরা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। কিছুক্ষণ চুপ থেকে অশ্রু জোহরা বেগমকে জড়িয়ে ধরে, তারপর অস্পষ্ট গলায় ডাকে, মা।